আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি 22 ব্যাচের জন্য আয়োজিত বাংলা ইংলিশ এবং আইসিটি কোর্সের আজকের বাংলা ক্লাসে। আজকে আমরা বাংলা প্রথম পত্রের একটা ক্লাস করতে যাচ্ছি। কারণ হচ্ছে আজকে বাংলা প্রথম পত্রের ক্লাসটা করার কারণ হচ্ছে যে আমরা গত দিনও ফার্স্ট পেপারে একটা ক্লাস করেছিলাম, এর আগের সপ্তাহে একটা সেকেন্ড পেপার ক্লাস করেছি। বাট সেকেন্ড পেপারের ক্লাসগুলো করার জন্য হচ্ছে কয়েকটা টানা ক্লাস প্রয়োজন, সেই জায়গা থেকে হচ্ছে ফার্স্ট পেপার সিলেবাসটাকে একটু এগিয়ে নিয়ে এরপরে আমরা সেকেন্ড পেপারটা আবার শুরু করতে যাচ্ছি। এবং আগামী সপ্তাহ থেকে তোমাদের সবার জন্য একটা নতুন চমক আছে, যেটা আমি আগের ক্লাসে উল্লেখ করেছিলাম। তো সবকিছু মিলিয়ে সেকেন্ড পেপার সহ অন্যান্য সবগুলো বিষয় আমরা নেক্সট উইক থেকে আবার শুরু করব। তার আগে আজকে ফার্স্ট পেপার একটা ক্লাস করে নিচ্ছি। আর সবাইকে অনেক অনেক স্বাগতম। আর হচ্ছে যে যেখান থেকে ক্লাসটিতে জয়েন করেছে একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও যে কে কোন জায়গা থেকে আমাদের সাথে ক্লাসটিতে আছো, এবং বন্ধুদেরকেও খুব তাড়াতাড়ি মেনশন করে দাও যেন সবাই মিলে একসাথে আমরা আজকের বাংলা ফার্স্ট পেপার ক্লাসটি শুরু করে দিতে পারি। তো আমার সাথে ইতিমধ্যে অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছে, আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে আছে আফরিন, মুজিবুর, আলাইনা, তারপর হচ্ছে মিরাজুল, মিনার, সবাই আছো আমার সাথে। তিথি দাস আছো, নমস্কার জানিয়েছো, নমস্কার। রবিউল হাসান জানিয়েছো আসসালামু আলাইকুম বলেছো। আরিফিন, তারপরে সবাই বাকিরা আসসালামু আলাইকুম বলেছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? যে এত সকালবেলা তোমরা সবাই আমার ক্লাসটিতে জয়েন করেছো, এই জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তারপরে হচ্ছে যে তোমার রুবাইয়া আছে, ইভান আছে, পূর্ণ দাস আছে। কেমন আছেন ভাইয়া জিজ্ঞেস করেছে পূর্ণ। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সেটাও কিন্তু জানাতে পারো। নাজমুল, প্রমি, জান্নাতুল নাইম, তারপর হচ্ছে রাশিদ, মন্দিরা, ফামি, তারপর হচ্ছে সাইফুল, লিনা, সবাই জয়েন করেছে। আচ্ছা, বাংলা ফার্স্ট সেকেন্ড পেপার না, সেকেন্ড পেপারের এই প্রশ্নটা হচ্ছে আমি উত্তর করলাম যে কেন সেকেন্ড পেপার না। বাংলা সেকেন্ড পেপারটা হচ্ছে নেক্সট উইক বা এর পরের উইক থেকে আবার কন্টিনিউ করবো। কারণ যখন সেকেন্ড পেপারের ক্লাস প্রয়োজন, আমি সবসময় মনে করি যে একসাথে কয়েকটা ক্লাস নেওয়া দরকার পড়ে। যেমন ধরো গত সপ্তাহে আমরা সমাজ দিয়ে শুরু করেছিলাম, এরপরে কিন্তু একটা বিশাল ব্রেক পড়েছে। তো আজকে যদি আবার সমাজের একটা ক্লাস নেই তাহলে আবার একটা লম্বা ব্রেক পড়বে। তো এইভাবে ব্রেক নিয়ে নিয়ে বাংলা সেকেন্ড পেপার পড়াটা একটু কঠিন এবং তোমরা কিন্তু মনে রাখতে পারবে না। তো তোমাদের কথা চিন্তা করে যখন সেকেন্ড পেপারের কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা অধ্যায় পড়াবো, তখন যেন একটা না কয়েকটা ক্লাস নিতে পারি সেই ব্যবস্থা করেই সেকেন্ড পেপার গুলো পড়াতে যাচ্ছিলাম। ঠিক আছে? যারা সেকেন্ড পেপার নিয়ে একটু কনফিউশনে আছো, তারা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা। সো সবার কাছে কি এখন পরিষ্কার হয়েছে যে কেন আজকে বাংলা ফার্স্ট পেপারের ক্লাসটা করতে যাচ্ছি? আচ্ছা। সো বাংলা ফার্স্ট পেপারে আজকে আমরা পড়তে যাচ্ছি তাহারই পরে মনে, কবিতাটি নিয়ে। যে কবিতাটি লিখেছেন হচ্ছে সুফিয়া কামাল। কবিতাটি অনেক অত্যন্ত সহজ এবং সুন্দর একটা কবিতা, এবং আমাদের সিলেবাসের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা কবিতা। আমরা হচ্ছে চলো একটু দেখে নেই যে তাহার এই পরে মনে কবিতাতে বা সুফিয়া কামাল সম্পর্কে প্রথমে একটু জেনে নিই। কারণ বাংলাদেশের নারী মানে বাংলাদেশের সাহিত্য জগতে নারীরা যে অবদান রেখেছেন তাদের মধ্যে সুফিয়া কামাল মানে অন্যতম ভাবে ওনার নাম উল্লেখ করার মতো। এবং পাশাপাশি তিনি কিন্তু নারী আন্দোলন যেগুলো হয়েছে বা বিভিন্ন আন্দোলন হয়েছে, নারীরা ভূমিকা রেখেছে সেটির প্রকাশ বা সেটির বিষয়েও সেই ক্ষেত্রে তিনি হচ্ছে দেখানো বা তার অংশগ্রহণ আমরা দেখতে পারি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো সেকেন্ড পেপারের জন্য আমরা হচ্ছে যেটা বললাম, আমরা হচ্ছে একটু করার চেষ্টা করব নেক্সট উইক থেকে কন্টিনিউ। আজকে চলো একটু ফার্স্ট পেপারটা পড়ে নেই। তাহারই পরে মনে সুফিয়া কামালের লিখেছেন, এবং হচ্ছে প্রথমে আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে সুফিয়া কামালের সম্পর্কে ওনার যে পরিচিতি আছে অর্থাৎ কবি পরিচিতি সেটি একটু আমরা জেনে নিব। এখান থেকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি সেগুলো তোমরা তোমাদের পরীক্ষার জন্য খুবই ভালো মতো পড়বা। যেমন প্রথম যে লাইনটা আছে যে সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এইখান থেকে এই লাইনটা থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবিকে, উত্তর হবে সুফিয়া কামাল। অথবা উত্তর হতে পারে যে নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন কোন আহ কোন আহ, মহিলা কবি। সেক্ষেত্রে থেকে উত্তর হবে কি বলতো? সেক্ষেত্রে উত্তর হবে সুফিয়া কামাল। পরবর্তী গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে তিনি 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে তিনি জন্মগ্রহণ করেন। এই জায়গাটা থেকে স্টুডেন্টদের মধ্যে একটু কনফিউশন হয়, ভুল করে। অনেকে 1920 খ্রিস্টাব্দে উত্তর করে, আমি জানি না কেন এটা স্টুডেন্টদের মধ্যে বেশ একটা ভুল হওয়ার প্রবাবিলিটি কাজ করে, এবং সেই জন্য এই লাইনটাও তোমরা খুবই ভালো মতো মনে রাখার চেষ্টা করবা। তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়, মোটামুটি এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। পিতার নাম সৈয়দ আব্দুল বারী, মায়ের নাম সাবেরা বেগম,
বেশি ইম্পর্টেন্ট না, মুখস্থ রাখতে হবে না। যে সময় সুফিয়া কামালের জন্ম, বাঙালি মুসলিম নারীদের কাটানো হতো গৃহবন্দী জীবন। আচ্ছা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে সুফিয়া কামাল যে সময়টাতে জন্মগ্রহণ করেন বা বেড়ে ওঠেন, তখনকার সময়ে, আচ্ছা, তখনকার সময় কি হয়েছে, তখনকার সময়ে আমাদের হচ্ছে যে তোমার হচ্ছে যেটা বলছিলাম যে তখনকার সময় খুবই কঠিন জীবন যাপন করা হতো। মেয়েদেরকে বাহিরে আসার সুযোগ দেওয়া হতো না, তারপর হচ্ছে ঘরে বন্দি রাখা হতো, পড়াশোনার সুযোগ তো একদমই ছিল না বলতে গেলেই চলে। এই সময়টাতেও সুফিয়া কামাল কিন্তু নিজের চেষ্টায়, নিজে বিভিন্ন ভাবে চেষ্টা করে কি করেছেন বলতো, তিনি হচ্ছে পড়াশোনা করেছেন এবং তিনি বিদ্যা শিক্ষা অর্জন করেছেন। আচ্ছা, স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ ছিল না কেন? কারণ তাদেরকে সে সময়ে গৃহবন্দী বা গৃহবন্দীর জীবন কাটানো হতো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সো অনেকে এই প্রশ্নটা করেছো যে তোমার কি জানি বলে, অনেকেই প্রশ্ন করেছো, কি জানি বলে, প্রশ্ন করেছো হচ্ছে যে ভাইয়া, আচ্ছা আমি দেখতেছি, ঘোলা হয়েছে। ঘোলা হওয়ার কারণটা মনে হয় নেটওয়ার্ক জনিত। একটু তোমরা নেটওয়ার্কটা, যাদের এরকম ঘোলা বা অন্য ধরনের সমস্যা হচ্ছে, একটু রিফ্রেশ করে দেখতে পারো অথবা ক্লাসটাতে রিজয়েন করে দেখতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে, সাদিক একটু কষ্ট করে আমাদের অনেকে একজন বলেছে হচ্ছে সিলেবাস নাই। সো সিলেবাসে যদি না থাকে তাহলে তো পড়ানোর কথা না। আমরা দেখেছি যে 2022 সালের যে প্রণীত সিলেবাস এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, সেই জায়গাতে কিন্তু তোমাদের তাহারই পরে মনে কবিতাটি দেওয়া হয়েছে। সাদিক একটু কষ্ট করে ছবিটা যদি একটু দিয়ে দাও আমাকে, সাথে যেটা শেয়ার করা হয়েছিল, তাহলে খুবই ভালো হয়, বুঝছো? তো তাহারই পরে মনে কিন্তু আমাদের সিলেবাসে আছে, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর আমরা যেটা বলছিলাম যে আমরা কবিতাটিতে পড়ছিলাম, যেখানে কবি পরিচিতিতে দেখলাম যে সুফিয়া কামালের বেড়ে ওঠার যে সময়টা, সেখানে কি হতো, সেখানে কিন্তু তাদের পড়াশোনার বা হচ্ছে বিদ্যা শিক্ষা অর্জনের খুব একটা সুযোগ ছিল না। তারপরও সুফিয়া কামাল অনেক চেষ্টা করে নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় তিনি বিদ্যা শিক্ষা অর্জন করেছেন। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন, যে কথাটি আমি মাত্র বলেছি। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছেন। ঠিক আছে। তারপরে কি বলেছে যে পরবর্তীকালে সাহিত্য সাধনা, নারী আন্দোলনের ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবে বরণীয় হননি, জননী সম্ভাষণেও ভূষিত হয়েছেন। কারণ তিনি বিভিন্ন ধরনের নারী আন্দোলন নিয়ে কাজ করেছে। ব্রতী মানে হচ্ছে ব্রত গ্রহণ করা, অর্থাৎ হচ্ছে একটা ইচ্ছা পোষণ করে সেটা নিয়ে কাজ করা। শুধু যে কবি হিসেবে বরণীয় হয়েছেন তা নয়, জননী সম্ভাষণেও ভূষিত হয়েছেন, কারণ তিনি মানুষের দুঃখ, দুর্দশা ইত্যাদি বিভিন্ন বিষয় তার কবিতা বা সাহিত্যকর্মের মধ্যে তুলে ধরেছেন। ঠিক আছে। সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী ইত্যাদি। সাজের মায়া এবং মায়াজাল থেকে অনেক প্রশ্ন আসে যে এই দুইটা হচ্ছে কোন ধরনের সাহিত্যকর্ম। তখন তোমার উত্তর করতে হবে বলতো কি, এই দুইটা হচ্ছে এক ধরনের গ্রন্থ। এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতিকথা রচনা করেছেন। পরবর্তীতে তার পুরস্কারগুলো দেওয়া আছে এবং সর্বশেষে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তিনি 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর মৃত্যুবরণ করেন। এই তথ্যটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা স্টুডেন্টদের মধ্যে একটু ভুল হয়। তো আমরা যেটা দেখছি যে তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে বলতো, 1911 সালে, এবং মৃত্যুবরণ করেছে 1999 সালে। অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা কি করতে পারি, যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সালই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং দুইটা সালই আমি তোমাদেরকে একটু দাগিয়ে দিলাম যেন আমরা সবাই একদম মুখস্থ করে রাখি। আচ্ছা, অনেকেই এখন বাংলা সেকেন্ড পেপার ক্লাস নিয়ে কথা বলছো, যে বাংলা সেকেন্ড পেপার ক্লাস হওয়ার কথা না, বাট আমি যেটা বললাম যে আমরা দেখো গত সপ্তাহের রবিবারে আমরা বাংলা সেকেন্ড পেপার একটা ক্লাস করেছি। এইভাবে যদি বাংলা সেকেন্ড পেপার পড়ি, তোমরা বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট অফ অল শিখতে পারবে না, সেকেন্ড অফ অল হচ্ছে তোমাদের জন্য মনে রাখা অনেক কঠিন হবে। বাংলা সেকেন্ড পেপারের ক্লাসগুলো একটানা করা প্রয়োজন পড়ে। ধরো আজকে একটা ক্লাস করছি, কালকে একটা ক্লাস করবো, অর্থাৎ একই সপ্তাহে বাংলা সেকেন্ড পেপারে 2টা বা 3টা ক্লাস করলে সেকেন্ড পেপারে একটা টপিক শেষ করা সম্ভব। তো সেই জায়গাটা থেকে চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে আজকে যদি আমরা সমাজের আর একটা ক্লাস নেই, পরের ক্লাসটা আবার আগামী সপ্তাহে চলে যাবে, এর থেকে আগামী সপ্তাহে টানা 2টা সমাজের ক্লাস নেওয়া অনেক বেশি ভালো হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? যদি কারো কোনো এরপরও কনফিউশন থাকে তাহলে হচ্ছে তোমরা বলতে পারো। ঠিক আছে। তো আমরা এই কারণে হচ্ছে আজকে ফার্স্ট পেপার পড়তেছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এরপরে যদি আমরা কবি পরিচিতি অংশটা মোটামুটি পড়ে ফেলেছি, এখন যে কাজটা করব আমরা হচ্ছে কবিতাটা পড়বো, এবং কবিতার মধ্যে কি কি বিষয় বলা হয়েছে। আচ্ছা,
এখন ওই ধরনের কমেন্ট আসতেছে, দেখতেছি যে আচ্ছা কবিতাগুলো সিরিয়াসলি পড়ানো যায় না। সিরিয়াসলি বলতে ঠিক কিভাবে পড়ানোর কথা বলছে একটু জানিও। কারণ হচ্ছে তুমি যদি আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে দেখবা যে আমরা কিন্তু কবিতার প্রত্যেকটি লাইন এক্সপ্লেন করে পড়ার চেষ্টা করি। ঠিক আছে, তো প্রথম থেকে যদি শুরু করি যে আচ্ছা এর আগে একটু বলে নেই যে এই কবিতাটা কোন প্রেক্ষাপটে রচনা করা হয়েছে বা এই কবিতার পিছনের পটভূমিটা কি। সো বেসিক্যালি হচ্ছে সুফিয়া কামালের এই তাহারই পরে মনে এই কবিতাটি হচ্ছে এক ধরনের প্রকৃতি ও মানব মনের মানে মানব মনের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে এই কবিতাটিতে কথা হয়েছে। কি কি বিষয় বললাম আমি? আমি বললাম হচ্ছে এখানে প্রকৃতি ও মানব মনের সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক এই কবিতায় হচ্ছে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, যেটা বলছিলাম যে এই কবিতায় কি করা হয়েছে, মানব প্রকৃতি এবং মানব মনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। কিভাবে চলো আমরা একটু দেখব। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি বলি তাহলে হচ্ছে তোমরা নিশ্চয়ই বিভিন্ন কবিতা, বিভিন্ন সাহিত্যকর্ম, তাহলে এই সকল জায়গা থেকে যদি চিন্তা করে দেখো তাহলে তোমরা দেখতে পারবা যে কবিতা সাহিত্য কর্মগুলোতে সাধারণত প্রকৃতির কথা যখনই আসে, যখনই বাংলার সৌন্দর্য বর্ণনা করার কথা আসে, তখন বাংলার প্রকৃতির সৌন্দর্যের কথা বর্ণনা করতে গেলে বসন্তকাল নিয়ে কিন্তু কবি সাহিত্যিকরা অনেক কিছু রচনা করেছেন। অর্থাৎ কারণ কি, কারণ হচ্ছে বসন্তকালটা সাধারণত সৌন্দর্যের একটা প্রতীক হিসেবে ধরা হয় ঋতুগুলোর মধ্যে। কারণ এই সময়টাতে গাছে গাছে নতুন পাতা আসে, নতুন ফুল ফুটে, তারপরে হচ্ছে পাখিরা গান গায়, প্রকৃতিতে যেন একটা নতুন রূপে আবির্ভূত হয়, অর্থাৎ নতুন রূপ নেয় যেন প্রকৃতি। সেই কারণে আমরা কবি সাহিত্যিক বা সৃজনশীল যারা মানুষ রয়েছে তাদের মধ্যে এক ধরনের আনন্দ বা হচ্ছে এক ধরনের সৃষ্টিশীলতার গুণ আমরা এই ঋতুতে দেখতে পারি। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আশা করছি যে সুফিয়া কামালও নিশ্চয়ই অনেক সুন্দরভাবে এই বসন্তকালটাকে বরণ করে নিবে, বসন্তকাল নিয়ে কোনো একটা কবিতা লিখবে, কোনো একটা গান লিখবে, এরকম কিছু একটা। কিন্তু দেখা গেছে যে কোনো এক সময়ে বসন্তকালে কবি সুফিয়া কামাল একদমই উদাসীন ছিলেন। উদাসীন ছিলেন মানে বসন্তকাল নিয়ে তিনি খুব একটা আগ্রহী ছিলেন না, বা খুব একটা সন্তোষজনক বা কোনো মনোভাব তার ছিল না। যে বসন্তকাল এসেছে এটা নিয়ে তিনি যেন কোনো পাত্তাই দিচ্ছিলেন না। তখন তার একজন ভক্ত তার সাথে যে কথা বলেছে যে কবি আপনার কি হয়েছে, আপনার এতটা আপনি উদাসীন কেন, কেন বসন্তকাল নিয়ে আপনার মনে কোনো আনন্দ নাই। এই যে কথোপকথন, অর্থাৎ আমি তোমাকে যেটা বললাম যে কবির সাথে কবির একজন ভক্তের কথোপকথন, সেই কথোপকথনকেই কিন্তু এই অংশটিতে হচ্ছে বা এই কবিতাটিতে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই কবিতার যদি তোমাকে একটা প্রশ্ন করা হয় যে তাহারই পরে মনে কবিতার বৈশিষ্ট্য কি, তাহলে বলবা হচ্ছে নাটকীয়তা এবং কি বলতো সংলাপ নির্ভরতা। অর্থাৎ এই কবিতাটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। সংলাপ নির্ভর মানে কার কার মধ্যকার সংলাপ, এটা হচ্ছে কবি ভক্ত এবং কবির মধ্যকার সংলাপ, মানে দুইজনের মধ্যকার কথোপকথনকে এখানে হচ্ছে তুলে ধরা হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, মুখস্থ না করে কিভাবে কবি পরিচিতি মনে রাখা যায়, তাহসিন একটা গুরুত্বপূর্ণ আহ কথা বলেছো। তাহসিন, যেটা বলতে চাচ্ছিলাম, যদি তুমি মুখস্থ করে আসলে মনে রাখাটা অনেক কঠিন, কারণ ধরো তোমাদের সিলেবাসে 24টা গল্প কবিতা আছে সব মিলে। 24টা গল্প কবিতার জন্য 24টা গল্পর বা কবিতার হচ্ছে লেখক পরিচিতির 2টা করে সাল, জন্ম মৃত্যু, কয়টা হয় 48টা। তারপরে ধরলাম আরো 2টা করে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আরো 48টা, টোটাল 100টা ইনফরমেশন। এভাবে মনে রাখা কিন্তু অনেক কঠিন। যে কাজটা করতে পারো, খুব ছোট ছোট করে সুন্দর সুন্দর নোট তৈরি করতে পারো কবি পরিচিতি থেকে, একদম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে। তোমাদের কাছে কারো কাছে স্টিকি নোটস আছে, একদম ছোট ছোট যে পেজ গুলা ধরো 4 কোনা, একদম ছোট স্টিকি নোটস গুলাতে লিখে লিখে তোমরা নিজেদের টেবিলের সামনে টাঙায় রাখতে পারো যে জন্মসাল কবি সুফিয়া কামাল নিয়ে আজকে পড়ছি। একদম ছোট, এতটুকু জায়গায় যতটুকু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা ধারণ করতে পারি। জন্মসাল, মৃত্যুসাল, সাহিত্যকর্ম, এই ধরনের গুরুত্বপূর্ণ যে
ইনফরমেশন গুলো আছে এগুলো একটু লিখে রাখতে পারো, তাহলে যেটা হবে যে একই তো প্র্যাকটিস হলো, 2 নাম্বার হচ্ছে তোমার চোখের সামনে প্রতিদিন থাকা প্রয়োজন। একবার করে হয়তো যদি চোখ বুলাও তাহলে তোমার এগুলা মনে রাখতে অনেকটাই সহজ হবে, বুঝছো? তো এইভাবে মুখস্থ না করেও তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এটা কি ধরনের কবিতা, সংলাপ নির্ভর কবিতা, দুইজনের মধ্যকার। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, প্রশ্ন নিশ্চয়ই তোমাদের কাছে আসবে যে কেন কবি এত নীরব ছিলেন। তো এই কবিতাটা লেখার পিছনে বা নীরব থাকার পিছনে কারণ ছিল কবি সুফিয়া কামালের প্রিয়জনের আকস্মিক মৃত্যু। আচ্ছা, সেইটা আমরা হচ্ছে পাশে একটু লিখে রাখি যে মন খারাপের কারণ কি, মন খারাপের কারণ হচ্ছে প্রিয়জনের আকস্মিক মৃত্যু। প্রিয়জনটা কে জানো? প্রিয়জনটা হচ্ছে তার স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে তিনি একদম ভেঙে পড়েন। কারণ হচ্ছে নেহাল হোসেন যেটা করেছেন, নেহাল হোসেন হচ্ছে তার তার বেড়ে ওঠা কিংবা হচ্ছে তার শিক্ষা, বিদ্যা শিক্ষা অর্জন, সাহিত্যকর্ম রচনা ইত্যাদি ক্ষেত্রে, অর্থাৎ তার জীবনটা গঠন করার ক্ষেত্রে নেহাল হোসেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কারণ তখনকার সময় আমরা কি পড়েছিলাম একদম প্রথমেই, যে হচ্ছে মেয়েদের বিদ্যা শিক্ষার কোনো সুযোগ ছিল না। ঠিক আছে? কবির ভক্তি, আচ্ছা আমরা এগুলো পড়ছি, কবিতার লাইনগুলো আমরা একটু অনুশীলন করছি, তাহলে মানে হচ্ছে কবিতার লাইনগুলো এক্সপ্লেন করে দিব, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে? প্রথমে হচ্ছে পটভূমিটা জেনে নেই যে কোন প্রেক্ষাপটে কবিতাটা লেখা হয়েছে, এরপরে কবিতার লাইনগুলো আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে? সো যেটা বলছিলাম যে প্রিয়জনের, তখনকার সময় আমরা ফার্স্টে দেখলাম কি, যে তখনকার সময়ে বিদ্যা শিক্ষা অর্জন করা কঠিন, মেয়েদেরকে গৃহবন্দী করে রাখা হতো। সেই জায়গাটাতে স্বামীরাও কিন্তু মেয়েদেরকে অনেক ধরনের বিভিন্নভাবে আটকে রাখার চেষ্টা করতো, বাহিরে যেতে দিত না, এই ধরনের বিভিন্ন নিয়ম মেয়েদের উপর বা স্ত্রীর উপর প্রয়োগ করার চেষ্টা করতো। সেই জায়গায় নেহাল হোসেন যেটা করেছিলেন যে সুফিয়া কামালকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন, তাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছিলেন, তাকে বিদ্যা শিক্ষা অর্জনের জন্য চেষ্টা করিয়েছিলেন, তারপরে নিজে পড়াশোনা শেখানোর চেষ্টা করেছেন। এইভাবে সুফিয়া কামালের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং সেই জায়গায় হঠাৎ করে মৃত্যুতে তিনি একদম ভেঙে পড়েন, যে ভেঙে পড়ার জায়গা থেকে তিনি কিন্তু আর সবকিছু থেকে দূরে সরে যান। এখন চলো আমরা কবিতার যে মূল লাইনগুলো রয়েছে সেখান থেকে একটু ব্যাখ্যা করে নেই। আচ্ছা, সো প্রথমেই আমরা যদি দেখি যে হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকো কি, তুমি লবে নাকি তব বন্দনায়, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি অধীর আকুল। আচ্ছা, এতটুকু লাইন যদি ব্যাখ্যা করি। আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্নের কথা একজন বলেছিল, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে কিন্তু কবিতার প্রত্যেকটা লাইন আসতে পারে। সেই জায়গা থেকে তোমার কবিতাটা সামগ্রিকভাবে বোঝা অনেক গুরুত্বপূর্ণ। আমি যেভাবে তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি, বোঝার একটু চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো, গুরুত্বপূর্ণ লাইনগুলো নোট করে রাখার চেষ্টা করো, তাহলে যেন বলতে পারো যে এই লাইনটার মাধ্যমে কি বলতে চাওয়া হয়েছে। ঠিক আছে? অনুধাবনমূলক প্রশ্নের খেলাটা কিন্তু বা জায়গাটা কিন্তু হচ্ছে ওই জায়গাটা দিয়ে, যে আমাকে উত্তর করতে পারতে হবে, ওই লাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে সেটা বলতে পারতে হবে। ঠিক আছে? সো ফার্স্টেই দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি বলা হয়েছে, বলা হয়েছে হে কবি, অর্থাৎ এইখান থেকে কিন্তু একটা সম্বোধন করা হয়েছে। সম্বোধন করা হয়েছে কাদেরকে? কবি ভক্ত এখানে সম্বোধন করেছেন। ঠিক আছে? সম্বোধন করেছেন কাকে? কবি ভক্ত এখানে হচ্ছে সম্বোধন করেছেন তোমার কবিকে, যে নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। ফাগুন মানে কি? ফাগুন মানে হচ্ছে, ফাগুন মানে কি? ফাগুন মানে হচ্ছে ফাল্গুন মাস। ফাল্গুন এবং চৈত্র, এই 2 মাস মিলে কি হয় বলতো? এই 2 মাস মিলে হয় হচ্ছে বসন্তকাল। আমরা তো সবাই জানি, তাই না? বাংলা ঋতুর কোন মাসে কোন কাল, এটা সম্পর্কে আমরা সবাই জানি না? তো সেই জায়গা থেকে এটা বলা হয়েছে যে ফাগুন যে এসেছে ধরায়, অর্থাৎ ফাল্গুন মাসের শুরু মানে বসন্তকালে শুরু হয়েছে, বসন্তে বরিয়া তুমি লবে নাকু কি তব বন্দনায়। বন্দনা মানে কি? বন্দনা মানে হচ্ছে রচিত গানের মাধ্যমে বা হচ্ছে গান রচনা করার মাধ্যমে বা মূলত সাহিত্য কর্ম রচনা করার কথা বলা হয়েছে। বন্দনা শব্দের অর্থ যদি বলি, বন্দনা তাহলে হচ্ছে গান রচনা করা, যেটা হচ্ছে আক্ষরিক অর্থে চিন্তা করলে বা হচ্ছে কবিতায় যে অর্থে ব্যবহার করা হয়েছে, যে সাহিত্য কি তুমি রচনা করবে না, কোনো ধরনের সাহিত্য বা হচ্ছে বসন্তকে নিয়ে তুমি কি কোনো কিছু লিখবে না, এই ধরনের একটা প্রশ্ন কবিকে করা হয়েছে।
কহিল সে স্নিগ্ধ আখি খুলি। স্নিগ্ধ আখি তুলি, আখি মানে কি? আখি মানে হচ্ছে চোখ, তাই না? আমরা সবাই তো জানি আখি শব্দের অর্থ কি। আখি শব্দের অর্থ হচ্ছে চোখ। যে কহিল সে স্নিগ্ধ আখি তুলি, স্নিগ্ধ মানে কি? অত্যন্ত কোমল, অত্যন্ত মায়াবী। তার মনে যেন অনেক কষ্ট, মানুষের মনে যখন অনেক কষ্ট হয় বা হচ্ছে অনেক কষ্ট থাকে, তখন তার চোখটা কি থাকে? অনেক স্নিগ্ধ হয়ে যায়। সেই জায়গা থেকে বলা হয়েছে যে কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। অর্থাৎ দক্ষিণ দুয়ার মানে কি? যে বসন্তের যে বাতাস, মানে বসন্তের বাতাস বলতে কি, বসন্তের সময় কিন্তু খুবই সুন্দর একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। ঠান্ডা বাতাস বলতে কি, তখন শীতকালও থাকে না বা আছে একদমই গরমকালও থাকে না, মাঝামাঝি একটা সময় থাকে, খুবই আরামদায়ক একটা টেম্পারেচার, একটা বাতাস কিন্তু গায়ে লাগে। সো এই বাতাসটা কোন দিক থেকে আসে? এই বাতাসটা আসে হচ্ছে দক্ষিণ দিক থেকে। দক্ষিণের এই কথাটাই মূলত বলা হয়েছে। আর দুয়ার মানে দক্ষিণের দরজা বলা হচ্ছে, যে দক্ষিণের দরজা খুলে গেছে কি, অর্থাৎ বলা হচ্ছে যে দক্ষিণ দিক থেকে কি বাতাস বইতে শুরু করেছে কিনা। অর্থাৎ কবি যে এতটাই উদাসীন, কবি লক্ষ্যই করেননি যে তার ঘরে দক্ষিণ দিক থেকে বাতাস এসে দরজা জানালা গুলো খুলে গেছে কিনা। অর্থাৎ তিনি হয়তো অনুভব করছেন, তার গায়ে হয়তো সেই বসন্তের বাতাস এসে লেগেছে, অথবা হচ্ছে তিনি হয়তো আরাম উপভোগ করছেন, কিন্তু তিনি লক্ষ্য করে দেখেননি যে ইতিমধ্যে বসন্তের বাতাস বয়ে আসা শুরু হয়ে গিয়েছে। আমরা কি এতটুকু অংশ বুঝতে পেরেছি? আমরা যারা ক্লাসটিতে আছি, একটু আমার সাথে ক্লাসটিতে বলো তো, বরিয়া মানে কি? বরিয়া মানে বরণ করে, ঠিক আছে? সমস্ত বসন্ত জুড়ে না, বরিয়া মানে হচ্ছে বরণ করে, বা হচ্ছে কোথায় বসন্তে বরিয়া তুমি লবে না কি বন্দনায়, মানে বসন্ত কে তুমি বরণ করে নিবে না, এরকম একটা প্রশ্ন কিন্তু এই জায়গাটাতে করা হয়েছে, ঠিক আছে? সো আমরা যারা হচ্ছে এই ক্লাসটিতে আছো, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বরিয়া মানে কি, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে ফেলেছি। আচ্ছা, কবি মনে হয় অন্য কারো চিন্তায় আছেন। হ্যাঁ, কবি অন্য কারো চিন্তায় আছেন। সেই চিন্তাটা কার চিন্তায় আমরা হচ্ছে একটু পরে দেখব, কিন্তু তার আগে একটু তোমরা বলো যে যতটুকু অংশ আমরা ব্যাখ্যা করেছি, প্রথম 4 লাইন সম্ভবত, হ্যাঁ, প্রথম 4 লাইন আমরা ব্যাখ্যা করে ফেলেছি, এতটুকু অংশ তোমরা বুঝেছো কিনা? যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী অংশে কিন্তু চলে যেতে পারবো। তো আমার সাথে যারা ক্লাসটিতে আছো, একটু আমাকে জানাও যে যতটুকু অংশ আমরা পড়েছি ততটুকু অংশ আমরা হচ্ছে বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ, সো আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে ভাইয়া স্নিগ্ধ মানে কি? স্নিগ্ধ শব্দের অর্থ যদি বলি, তাহলে হচ্ছে স্নিগ্ধ, শীতল করে এমন, মানে এই শব্দটার ক্ষেত্রে হচ্ছে স্নিগ্ধ শব্দটি ব্যবহার করা হয়। আচ্ছা, বুঝেছি ভাইয়া। জি ভাইয়া, সবাই বলা অলরেডি শুরু করেছো। আচ্ছা, সো ঠিক আছে। বৃষ্টি বৃষ্টি বলছো, মন্দিরা সবাই বলেছো বুঝতে পেরেছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পেরে থাকো তাহলে হচ্ছে আমরা পরবর্তী। আচ্ছা, ফার্স্ট লাইনটা আরেকবার বললে ভালো হতো, বলেছে মইনুল। ফার্স্টের লাইন কি বলেছে? ফার্স্টের লাইন বলেছে হে কবি। এখানে আমরা প্রথমেই দেখেছি যে একটা সম্বোধন করা হয়েছে। সম্বোধন মানে কি? ডাক দেওয়া হয়েছে, যে আমরা ডাক দিই না, নাম ধরে ডাকি, যে এই আচ্ছা, যে এই প্রশ্নটা করেছে, সাপোজ যে প্রশ্নটা করেছে কি মইনুল, তাহলে মইনুলকে যদি আমরা সম্বোধন করতে চাই, তাহলে আমরা বলবো যে মইনুল তুমি কখন ঘুম থেকে উঠেছো। এই যে মইনুল শব্দটা ব্যবহার করলাম, এটা কিন্তু নাম ধরে সম্বোধন করা। এখানে কবি ভক্ত সম্বোধন করেছেন হে কবি বলে, বলেছেন নীরব কেন ফাগুন যে এসেছে ধরা। অর্থাৎ কবিকে প্রশ্ন করেছে কবি কেন নীরব হয়ে আছেন। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে ইতিমধ্যে ফাগুন মাস শুরু হয়ে গিয়েছে। ফাগুন মাস মানে বসন্তকাল শুরু হয়ে গিয়েছে। এই বিষয়টি হচ্ছে এখানে দেখানো হয়েছে। যেহেতু বসন্তকাল শুরু হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে আমাদের কি করা হয়েছে? আমাদের বলতো বসন্তকাল শুরু হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই সাহিত্যকর্ম রচনা করার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে সে সাহিত্যকর্ম ঠিক মতো রচনা করে নাই। সো সাহিত্যকর্ম রচনা না করার কারণে কবিকে এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে, বা প্রথমেই কবি প্রশ্ন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? বরিয়া শব্দের অর্থ কি? বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে। আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। বরিয়া, বরিয়া, হাতের লেখা তো অনেক খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছো কিনা আল্লাহ জানে। বরণ করে, ঠিক আছে? বরিয়া শব্দের অর্থ কি? বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে। আচ্ছা, পরবর্তীতে কি আছে? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি মানে কি?
এটার মানে হচ্ছে যে বাতাবি লেবুর যে সাধারণত বসন্তকালে বিভিন্ন ধরো যে ফুল ফুটে, যে কথাটা আমরা বলেছি, ফুটেছে কি আমের মুকুল। কারণ হচ্ছে বৈশাখ মাসে সাধারণত আমরা অনেক আম খাই না, বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসটাতে। তো সেই জায়গাটা থেকে সেই আমের মুকুলগুলো কিন্তু বসন্তকালে ফুটে এবং গাছে গাছে আমের মুকুল দেখতে খুবই ভালো লাগে, ঠিক আছে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। সমীর শব্দের অর্থ কি? সমীর শব্দের অর্থ হচ্ছে, এখানে কোথায় লিখবো, এখানে লিখে রাখি, সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। অর্থাৎ দক্ষিণা বাতাস তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসে তখন কিন্তু সুন্দর ফুলের গন্ধ বয়ে নিয়ে আসে। যদি ফুলের গন্ধ থেকে কিংবা হচ্ছে আমের মুকুলের এক ধরনের গন্ধ আছে, এই গন্ধগুলো বয়ে নিয়ে আসে। তো সেই জায়গা থেকে কবির আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই অংশটিতে মূলত কি হয়েছে। এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি যে কবির উদাসীনতা প্রকাশ পেয়েছে। কবির উদাসীনতা কি নিয়ে? কবির উদাসীনতা হচ্ছে যে বসন্ত যে চলে এসেছে সেটা নিয়ে। কবি লক্ষ্যই করেননি যে প্রকৃতিতে এতগুলো পরিবর্তন ইতিমধ্যে ঘটে গিয়েছে, এটা কচি হয়ে গেছে, তাই না? আমরা এটা কবি বানাই দিই। কবির উদাসীনতা কি নিয়ে? কবির উদাসীনতা হচ্ছে বসন্তের আগমনটা নিয়ে। কবি বুঝতেই পারেন নাই এই চারটা লাইন, এই লাইনগুলাতে, যে বসন্তের আগমন ইতিমধ্যে ঘটে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে কবি উদাসীনতা আমরা দেখতে পাচ্ছি, কবি যে আনমনা সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে তুমি কহিলাম কেন তুমি আজ এমন উন্মনা, তুমি কোথা তব নব পুষ্প সাজ, কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাতার বাহিয়া, তরিদার এসেছে কি বেজেছে কি আগমনী গান। কেন কবি আজ উন্মনা, তুমি, উন্মনা মানে হচ্ছে আনমনা বোঝানো হয়েছে বা অন্য মনস্ক বোঝানো হয়েছে। কোথা তব নব পুষ্প সাজ মানে জিজ্ঞেস করছে যে কোথায় নতুন নতুন পুষ্প সাজ, নতুন ফুলের সাজসজ্জা কোথায়। নতুন ধরো যে বসন্তের প্রথম দিনে কি হয় আমরা দেখি না, যে হচ্ছে বসন্তকালটাকে বরণ করে নেওয়ার জন্য আমরা সবাই সুন্দর মতো রেডি হই, আমরা সবাই সুন্দর মতো বাহিরে যাই, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, বিভিন্ন ধরনের, তারপর হচ্ছে ফুল দিয়ে নিজেদেরকে সাজাই। কি এই প্রশ্নটি করা হয়েছে যে বসন্ত শুরু হয়ে গিয়েছে কিন্তু তোমার মধ্যে কোনো ধরনের আনন্দ কেন নাই, বসন্তকে বরণ করে নেওয়ার জন্য কোনো চেষ্টা কেন তোমাদের মধ্যে নাই, এই প্রশ্নটি হচ্ছে কবি ভক্ত কবিকে করেছেন। কহিল সে সুদূরে চাহিয়া, এখান থেকে কি হয়েছে, কবি আবার মাথা তুলে তাকিয়েছেন, যেটা আমরা দেখেছিলাম ওই যে কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, সেই জায়গা থেকে যে কহিল সে সুদূরে চাহিয়া। সুদূরে চাহিয়া মানে কি? সুদূর মানে অনেক দূরে, চাহিয়া মানে তাকিয়ে। তাহলে কি বলা হচ্ছে যে সে দূর দিকে তাকিয়ে অলোকের পাথার বাহিয়া মানে তার দৃষ্টিটা এতই মানে দূরবর্তী, তিনি এমন ভাবে তাকিয়েছেন দেখে মনে হচ্ছে যে তিনি দূরের কোন সমুদ্রের দিকে তাকিয়েছেন। তোমরা নিশ্চয়ই অনেকে কক্সবাজার গিয়েছো, কে কে কক্সবাজার গেছো বলো তো, বা কক্সবাজার কুয়াকাটা বা সমুদ্র সৈকতের দিকে গিয়েছো, একটু আমাকে জানাও তো যারা গিয়েছো। ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা, উন্মনা বলতে অন্যমনস্ক বোঝানো হয়েছে সুবর্ণা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আচ্ছা, তো যেটা বলছিলাম যে কেন এই কথাটা জিজ্ঞেস করলাম যে কারা সমুদ্র সৈকত দেখেছো। যারা সমুদ্র সৈকতে আমরা দেখেছি তারা যখন সমুদ্রের দিকে তাকাই তখন কি কোনো দৃষ্টির কি বা সমুদ্রের কি কোনো শেষ দেখতে পারি যে ওইখান থেকে সমুদ্রটা শুরু হচ্ছে, এরকম কিন্তু আমরা দেখতে পারি না। এই জায়গাটিতেও মানে তার দৃষ্টিটা এমন ছিল যে তিনি দূরে এমন ভাবে তাকিয়ে আছেন, অলোকের পাথার বাহিয়া। অলোক মানে কি? অলোক মানে হচ্ছে অলক্ষ্য, আমরা একটু সাইডে লিখে দিই, হ্যাঁ। অলোক, অলোক শব্দটার অর্থ কি? অলোক শব্দটার অর্থ হচ্ছে অলক্ষ্য বা হচ্ছে দৃষ্টির অগোচরে। দৃষ্টির অগোচরে মানে হচ্ছে এমন ভাবে তিনি তাকিয়েছেন বা হচ্ছে তার জন্য দৃষ্টি অগোচর হয়েছে, ঠিক আছে। পাথার মানে কি ভাইয়া, এরকম প্রশ্ন আসছে। পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। পাথার শব্দের অর্থ কি? পাথার মানে হচ্ছে সমুদ্র, ঠিক আছে। আমরা কঠিন শব্দগুলোর অর্থ কিন্তু বুঝে ফেললাম। তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান, এটার মানে কি বলা হয়েছে যে এখানে কবি মূলত দূরে তাকিয়ে বললেন যে অলোকের পাথার বেয়ে বসন্তের তরি এসেছে কি মানে বসন্তের যে আগমন সেটা যে চলে এসেছে তিনি সেটা
এখন উপলব্ধি করতে পারছেন না। তিনি বলেছেন যে আমি শুনিনি, সেই সন্ধানও রাখিনি। যে লাইনটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখতে পারবো যে ডেকেছে কি সে আমারে, শুনি নাই, রাখিনি সন্ধান। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে বসন্ত যদি এসেও থাকে, বসন্ত তো আমাকে ডাকেনি, কিংবা বসন্ত যদি ডেকেও থাকে আমি সেই সন্ধানটা রাখিনি। অর্থাৎ কবি আত্ম মানে কবি হচ্ছে সেই বিষয়টা, কবি যে উন্মনা ছিলেন সেই বিষয়টা কিন্তু কবি স্বীকার করে নিচ্ছেন। অর্থাৎ এখানে আমরা বলতে পারি কি এক ধরনের আত্মস্বীকারোক্তি আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, স্বীকারোক্তি বানানটা মনে হয় একটু ভুলেছে, সমস্যা নেই, তোমরা ঠিক করে নিও। বাট যেটা আমি দেখানোর চেষ্টা করেছি যেখানে মূলত আত্মস্বীকারোক্তি দেখানো হয়েছে বা স্বীকারোক্তি দেওয়া হয়েছে, যে তিনি স্বীকার করে নিয়েছেন যে আমি সেই সন্ধানটা রাখিনি যে বসন্ত এসেছে কিনা। ঠিক আছে, এই লাইন পর্যন্ত আমরা সবাই বুঝেছি কিনা একটু আমাকে কমেন্টে জানাও তো। পাথার মানে কি? পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। ঠিক আছে, নবপুষ্প সাজ কি ভাইয়া? নবপুষ্প সাজ হচ্ছে নতুন ফুলের সাজ, নতুন ফুল দিয়ে সাজা। ঠিক আছে, আগমনী গান হচ্ছে বসন্তকে আসার সময় বিভিন্ন আগমনী গান বা হচ্ছে বিভিন্ন বসন্তকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করা হয়, সেটাকেই হচ্ছে আগমনী গান বলা হয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? সব ধরনের প্রশ্নের উত্তর আমি দিয়ে ফেলবো, তোমাদের যত প্রশ্ন আছে সবগুলো করে ফেলো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সবাই একটু আমাকে করে ফেলো যে ভাইয়া আমাদের এই এই প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা করলে আমরা কিন্তু সবাই উত্তর করে ফেলতে পারবো। ঠিক আছে, তো যাদের যত প্রশ্ন আছে সবাই আমার সাথে উত্তর করে ফেলো, সবাই আমাদেরকে জিজ্ঞেস করে ফেলো, তাহলে হচ্ছে আমরা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তো পরবর্তীতে আমরা মোটামুটি সবার কাছে নবপুষ্প সাজ মানে বলেছি নতুন পুষ্প সাজ, পুষ্প মানে ফুল, সাজ মানে সাজা, নব মানে নতুন। তাহলে নবপুষ্প সাজ অর্থটা কি হবে? রাতুল আমাকে বলো তো, এটা অলরেডি 3বার বলেছি, তুমি এবার আমাকে জানাও যে নবপুষ্প সাজের অর্থ কি। 3টা শব্দের আলাদা আলাদা অর্থ আমি তোমাকে বলে দিলাম। নব মানে নতুন, পুষ্প মানে ফুল, সাজ মানে হচ্ছে সাজা। ঠিক আছে, সব বুঝেছি বলেছে রাশিদ। আচ্ছা, সো আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, সো আমরা চলো তাহলে আরেকবার আর এবার হচ্ছে পরবর্তী অংশে চলে যায়। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনি এ মোর মিনতি। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলে নিত এসেছে ফাগুনে সরিয়া। এখানে মূলত কি বলা হয়েছে? এখানে কবি ভক্ত কবিকে আবারও সম্বোধন করেছে যে ওগো কবি। কি করেছেন? এটা কি? এটা হচ্ছে এক ধরনের সম্বোধন, সবসময় মনে রাখবা। এটা কি? এটা হচ্ছে সম্বোধন। সম্বোধন, সম্বোধন করে কি বলেছে? রচিয়া। রচিয়া শব্দটির অর্থ কি? রচিয়া শব্দটির অর্থ হচ্ছে রচনা করে। ঠিক আছে, রচিয়া লহনা মানে রচিয়া নাও না, বা রচিয়া লহনা আজ যো গীতি। গীতি মানে কোন গীতি? ওই যে বন্দনা সঙ্গীতের কথা বলা হয়েছিল। কোন সঙ্গীত? কবিতার প্রথমে যে আমরা বন্দনা সঙ্গীতের কথা বলেছিলাম, সেই বন্দনা সঙ্গীত হচ্ছে রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। মিনতি মানে কি? মিনতি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা। যে তোমার গলায় বা তোমার কণ্ঠে বা তোমার সাহিত্য কর্ম আমরা দেখতে পারবো বা তোমার কণ্ঠে শুনতে পারবো, এটা হচ্ছে আমার প্রার্থনা বা আমার হচ্ছে এক ধরনের ইচ্ছা ছিল। কি শোনার ইচ্ছা ছিল? আমাদের হচ্ছে এই যে বসন্ত বন্দনাটা শোনার ইচ্ছা ছিল। দেখো প্রথমে কবি ভক্ত আবার হচ্ছে কি বলা হয়েছে, যে কবি ভক্ত বোঝানোর চেষ্টা করেছেন যে তুমি বন্দনা সঙ্গীত রচনা করো। পরবর্তীতে কি বলা হয়েছে? তোমার গলায় বন্দনা সঙ্গীত শোনার একটা প্রার্থনা বা শোনার একটা ইচ্ছা কিন্তু আমাদের মধ্যে ছিল। এই অংশটুকুর ব্যাখ্যা হচ্ছে এইটা। ঠিক আছে, পরবর্তীতে দেখো রয়েছে কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া। পরবর্তীতে দেখো বলেছে এখানে কবি উত্তর দিয়েছেন। কি করেছেন? কবি উত্তর দিয়েছেন। এই যে এই প্রশ্নের, এটা কবি ভক্তের সম্বোধন, পরবর্তীতে কবির উত্তর কি বলেছে? নাই হলো না হোক এবারে। কবি বলছেন যে মৃদু স্বরে, মৃদু স্বরে মানে একদম হালকা বা হচ্ছে একদম একদম অল্প একটা হচ্ছে সাউন্ড নিয়ে বলেছেন, মৃদু মধুর স্বরে, নাই হলো না হোক এবারে। অর্থাৎ তিনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, এবার যেহেতু সাহিত্যকর্ম রচনা করিনি, এবার তাহলে নাই না হয় করলাম। কেন করলাম না? কারণ আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি। রহেনি মানে হচ্ছে থেমে থাকেনি বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে, রহেনি মানে এখানে কি বোঝানো হয়েছে? থেমে থাকেনি। অর্থাৎ
বলা হয়েছে সে তো থেমে থাকেনি, মানে কবি বসন্তের প্রতি একটু অভিমান করেছেন। অভিমান করে কি বলেছেন, আমি আমার সাহিত্যকর্ম রচনা করিনি, আমি বসন্তকে বরণ করিনি, কিন্তু তাই বলে বসন্ত তো থেমে থাকেনি, সে তো ফাগুনে সরিয়া, মানে ফাগুনকে স্মরণ করে, অর্থাৎ যখনই ফাল্গুন মাস, এই জায়গাটার ব্যাখ্যা কিভাবে করতে হবে একটু শুনে রাখো, ঠিক আছে? কারণ হচ্ছে এই প্রশ্নটা আসতে পারে যে সে তো ভুলেনি এসেছে ফাগুনে সরিয়া বলতে কবি কি বুঝিয়েছেন, এটা যদি অনুধাবন প্রশ্ন আসে কিভাবে লিখতে হবে, তখন তোমাকে লিখতে হবে যে ফাগুন মাস অর্থাৎ ফাল্গুন মাস আসার সাথে সাথেই কিন্তু বসন্তকাল তার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে প্রকৃতিতে আবির্ভূত হয়, অর্থাৎ চলে আসে। সো সেই জায়গা থেকে কি হয় বলতো, বসন্ত যেহেতু চলে আসে ফাগুন মাসকে বা ফাল্গুন মাসকে সরিয়া, মানে হচ্ছে স্মরণ করে, অর্থাৎ ফাল্গুন মাস আসার সাথে সাথে কি হয়, বসন্তকাল শুরু হয়ে যায়। এবং বলা হয়েছে যেহেতু বসন্তকাল শুরু হয়ে যায়, কোনো ধরনের কিন্তু যেটা হয় যে থেমে থাকেনি, অর্থাৎ হচ্ছে বসন্তকাল কিন্তু কবির জন্য থেমে থাকেনি বা কবির বরণ করার জন্য থেমে থাকেনি, বরঞ্চ যখনই ফাল্গুন মাস শুরু হয়েছে তখনই কিন্তু বসন্তকালের শুরু ইতিমধ্যে হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে কবি একটু অভিমান করে বলেছেন যেহেতু এবার কোনো কিছু রচনা আমরা করি নাই। আচ্ছা রাশেদ, এই অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি আমাদের অ্যাড করতে হয় তাহলে প্রত্যেকটা লাইন আমাদেরকে অ্যাড করতে হবে। অনুধাবন প্রশ্ন তো তুমি যেন উত্তর করতে পারো, সে আর আরেক উত্তর করতে পারো, সেই কারণে কিন্তু আমি তোমাকে সবগুলা লাইন এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? সো এক্সপ্লেন করার পরেও যদি তোমাকে একদম লাইন সহ আমি সবগুলার ব্যাখ্যা লিখে দিই তাহলে যেটা হবে, তোমরা পরীক্ষার খাতায় এই 1500 স্টুডেন্টের মধ্যে অন্তত 1000 স্টুডেন্ট একই অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করবা, যেটা তোমাদের নাম্বার কমে যাওয়ার কিন্তু আরেকটা কারণ হবে। অনুধাবন মানে কি, অনুধাবন শব্দটা হচ্ছে তুমি নিজে যেটা বুঝতে পারো সেটা তোমাকে খাতায় লিখতে হবে, এবং বোঝানোর সহযোগিতা করার জন্য কি করছি, আমরা তোমাদেরকে গাইড করছি, আমি তোমাদেরকে লাইন সহ অর্থ সহ এক্সপ্লেন করে দিচ্ছি। এরপরে তোমার নিজের কিন্তু একটু এফোর্ট দিতে হবে, নিজের একটু কষ্ট করে নোট করতে হবে। আমি যদি তোমাকে সবকিছু স্লাইডেই দিয়ে দেই তাহলে তোমার যে একটু কষ্ট করে পড়া লাগবে সেই কাজটা না করলে কিন্তু তুমি পরীক্ষায়ও লিখতে পারবা না, পুরো কবিতাটা বুঝতে পারবা না। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা আচ্ছা, তো যেই জিনিসটা আবার বলছিলাম যে আনিতে বরিয়া, হ্যাঁ লাস্ট লাইনের ব্যাখ্যা এখনো শেষ করিনি হাসিবুল, আমরা করছিলাম। এ মাঝখান থেকে একটা কমেন্ট করলাম যে হচ্ছে অনুধাবন প্রশ্নের সব ব্যাখ্যা আমি স্লাইডে দিয়ে দেওয়ার জন্য বলছো, বাট এটা যে সম্ভব না সেটা একটু জানালাম। তারপরে কি আনিতে বরিয়া রহেনি সে ভুলে নিত, এসেছে সে ফাগুনে সরিয়া, এসেছে ফাগুনে সরিয়া মানে কি, ফাল্গুন মাসকে স্মরণ করে সে চলে এসেছে, যেটা বলছিলাম যে ফাল্গুন মাস শুরু হওয়ার সাথে সাথে কিন্তু বসন্তকালটা শুরু হয়ে যায়, প্রকৃতিতে নতুন ফুল ফুটে, নতুন পাতা ফুটে, নতুন পাতা গজায় এবং অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ফুটে ওঠে। কবি বরণ করলো কি করলো না সেই জন্য কিন্তু বসন্তকাল থেমে থাকে না, এই বিষয়টি হচ্ছে মূলত বলা হয়েছে, এবং সেই জন্যই কবি যে একটু অভিমান করেছেন সেই জিনিসটি দেখানো হয়েছে। পরবর্তীতে বলা হয়েছে যে কহিলাম ওগো কবি, আবারও দেখো কবি ভক্ত সম্বোধন করেছেন, বলেছেন অভিমান করেছো কি তাই, অর্থাৎ কবি ভক্ত জিজ্ঞাসা করছে যে আচ্ছা বসন্ত যে তোমার বরণ করার জন্য থেমে থাকেনি, আমরা সবাই জানি না যে সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এই জায়গাটাতেও আমরা কিন্তু দেখছি যে প্রকৃতি কিন্তু কারোর জন্য অপেক্ষা করে থাকে না, অর্থাৎ যেটি ঘটার সেটা ঘটেই। এবং সেই জন্যই কবি জিজ্ঞাসা করেছেন, যে কবি ভক্ত জিজ্ঞাসা করেছেন যে বসন্তকে বরণ করে না নেওয়ায় বসন্ত চলে এসেছে, সেই জন্য কি তুমি অভিমান করেছো, মানে রাগ করেছো, এই কথাটি বলা হয়েছে। যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়, বলেছেন কবি ভক্ত এই জায়গায় বলছে কি, কবি ভক্ত এই জায়গায় বলেছেন যে কবি ভক্ত এই জায়গায় বলেছেন যে হচ্ছে তোমার, যদি বসন্তকাল চলে এসেছে, বসন্তকাল চলে আসলো, বসন্তের যে আগমন সেইটা যেন বৃথা হয়ে গেছে, বৃথা মানে কি সার্থক হয়নি, কেন সার্থক হয়নি, তারপর হচ্ছে দেখো বলেছে, তারপর কবি কি জিজ্ঞেস, কবি বলেছে, আচ্ছা আমি একটু তোমাদেরকে নোট করে দিই, এখানে হচ্ছে কে কথাটা বলেছে, এখানে কথা বলেছে হচ্ছে কবি ভক্ত। পরে দেখো এখানে আবার কবি উত্তর দিয়েছে, কবি কি উত্তর দিয়েছে, কবি উত্তর দিয়েছে কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবীকুরীর গন্ধে নাহি করে নাই অর্ঘ্য বিরোচন, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও ব্যথা। আচ্ছা, করিলে বৃথায় মানে কি, করিলে বৃথায় মানে হচ্ছে এখানে বৃথায় শব্দটার অর্থ হচ্ছে ব্যর্থ করা, মানে হচ্ছে এই যে কবি
বসন্তকে বরণ করে নেয় নাই, তারপরেও বসন্ত চলে এসেছে ঠিকই, বিভিন্ন প্রকৃতির বৈশিষ্ট্য নিয়ে, কিন্তু কবিভক্ত দেখাতে চেয়েছে যে বসন্তকাল চলে আসলো, বসন্তের যে এই আগমন সেটা কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আচ্ছা, পরবর্তীতে আরেকটা শব্দ হচ্ছে পরম হেলায়। পরম হেলায় মানে কি? অনেক বেশি অবহেলা করে, অবহেলা করে, ঠিক আছে, অবহেলা করে লিখে রাখলাম শব্দগুলোর অর্থ। আর কি কি কঠিন শব্দ আছে? আচ্ছা, পুষ্পারতি শব্দটা, পুষ্পারতি মানেটা শব্দের অর্থ কি হচ্ছে? পুষ্পারতি মানে শব্দটার অর্থ এখানে লিখে রাখতেছি। পুষ্পারতি শব্দের অর্থ হচ্ছে ফুলের নিবেদন। মানে কি? মানে কি হচ্ছে, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে যে কাজটা করা হয় না, আচ্ছা সবগুলো অর্ঘ্য বিরোচন সহ সবগুলো একটু বলে দিব, হ্যাঁ। পুষ্পারতি লভিনিকি ঋতুর রজন, ফুলের নিবেদন মানে বোঝানো হয়েছে। পুষ্পারতি শব্দটির অর্থ হচ্ছে ফুলের নিবেদন। ফুলের নিবেদন মানে হচ্ছে ফুলের মাধ্যমে কাউকে বরণ করে নেওয়াকে মূলত পুষ্পারতি বা পুষ্পের মাধ্যমে একটা রীতি বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এটাকে বলা হয়েছে। তারপরে কি? তারপর হচ্ছে ঋতুর রাজন। ঋতুর রাজন মানে কি? ঋতুর রাজন মানে বলা হয়েছে ঋতুর রাজা। ঋতুর রাজা কি? ঋতুর রাজা হচ্ছে বসন্তকাল। আমরা সবাই তো জানি, আমাদের স্বররীতি রচনাটা আমরা সবাই লিখেছি না, তখন আমরা লিখতাম না যে বসন্তকাল হচ্ছে ঋতুর রাজা। তো সেই জায়গা থেকে বলা হয়েছে ঋতুর রাজন। আচ্ছা, মাধবী। মাধবী শব্দটার অর্থ কি? মাধবী হচ্ছে এক ধরনের ফুল, ঠিক আছে, এক ধরনের ফুল, যেটা হচ্ছে সাধারণত ঘাস বা লতা জাতীয় এক ধরনের ফুল। এটা হচ্ছে মূলত আমরা পেয়ে থাকি বা বাসন্তী লতা বলে থাকি, হ্যাঁ। এক ধরনের ফুল লিখে রাখতেছি। ফুলটা কি ধরনের? ফুলটা হচ্ছে বাসন্তী ফুল, ঠিক আছে। সো আমরা সবগুলা মোটামুটি বলে রাখলাম যে কি কি বিষয়। আচ্ছা, অর্ঘ্য বিরোচন শব্দটার অর্থ কি? বেশ কঠিন একটা শব্দ ভাই, অর্ঘ্য বিরোচন কোথায়? আচ্ছা, অর্ঘ্য বিরোচন কোথায় কোথায় কোথায়? এই যে অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য বিরোচন শব্দের অর্থটা কি? আমরা চলো একটু নিচে লিখে রাখি। অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ হচ্ছে উপহার দেওয়া বা উপহার রচনা করা, ঠিক আছে। উপহার রচনা। কি উপহার রচনা? মানে হচ্ছে যে উপহারের মাধ্যমে, উপহার মানে ওইটাই যে সাহিত্যকর্ম রচনা করার মাধ্যমে উপহার দেওয়ার কথা বলা হয়েছিল, সেইটা হচ্ছে যে কি বলা হয়েছে, সেটা হচ্ছে উপহার রচনা করার কথা বলা হচ্ছে, বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করার কথা হচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখো এখানে কিন্তু যতগুলা কঠিন শব্দের অর্থ আছে আমি তোমাদেরকে লিখে দিলাম। বৃথাই মানে ব্যর্থ করে, পরম হেলাই মানে অবহেলা করে, তারপরে হচ্ছে যে পুষ্পারতি মানে ফুলের নিবেদন, অর্ঘ্য বিরোচন হচ্ছে উপহার রচনা করা, ঋতুর রাজন মানে বসন্তকাল, মাধবী মানে কিন্তু মেধাবী না, বাসন্তী ফুল। এই বিষয়গুলো আমি তোমাদেরকে কিন্তু জানাই দিলাম। তো এখন তোমার যে কাজটা করতে হবে, এটা তোমার বই একটু নোট করে নাও, তাহলে তোমরা ইজিলি কিন্তু এই জিনিসগুলো পরবর্তীতে পড়তে পারবা। আচ্ছা, সো কবি কি বলছিল এই জায়গায়, আবার ব্যাক করি, যে কহিল সে পরম হেলায়, মানে অনেক বেশি অবহেলা করে বলতেছে যে কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখা, অর্থাৎ ফুল বসন্তকালের যে বৈশিষ্ট্য সেগুলা কবি আবার কবি ভক্তকে জিজ্ঞাসা করছে যে বসন্তকালে অর্থাৎ ফুল ফোটার কথা শাখাগুলাতে, নতুন নতুন গাছে ফুল ফোটার কথা, বা হচ্ছে ঋতুর রাজা হিসেবে বসন্তকালের বিভিন্ন ফুল ফোটানোর কথা বা বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আবির্ভাব ঘটানোর কথা, সেগুলা কি ঘটে নাই? সেগুলা তো ঘটছে। তারপরও তারপর হচ্ছে আবার কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দাও এত ব্যথা। এখানে আবার কবি ভক্ত এই কথাটা বলেছে। কি বলেছে? কবি ভক্ত আবার বলছে যে সবকিছু ফুটেছে কিন্তু তারপরও তুমি কেন বসন্তকালকে এত ব্যথা দিচ্ছ বা এত কষ্ট দিচ্ছ। এটা কেন বলা হয়েছে দেখো, কারণ হচ্ছে তোমাকে যদি বলা হয়, আচ্ছা তোমাকে যদি ধরো তুমি অনেক কষ্ট করছো কোনো একটা কিছুর জন্য, তুমি অনেক পড়াশোনা করছো, অনেক সুন্দর মতো সবগুলা ক্লাস করছো, তারপরে হচ্ছে সবগুলা মডেল টেস্ট দিছো, তারপরে হচ্ছে তুমি প্রতিদিন পড়াশোনা করছো, তারপরে তোমার পরীক্ষার সময় তুমি একদমই কোনো প্রশ্নের উত্তর করতে পারলা না, তোমার মন খারাপ হবে না? একইভাবে এই জায়গাটাতেও এই লাইনটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। মানে বলা হয়েছে বসন্তকাল অনেক কিছু করে, অনেক ধরনের বৈশিষ্ট্য নিয়ে আবির্ভাব ঘটিয়েছে, অনেক
অনেক প্রিপারেশন নিয়ে এসেছে। তুমি যদি, অর্থাৎ কবি ভক্ত বলতে চেয়েছেন, কবি আপনি যদি, আপনার গলায় যদি আমি কোনো গান শুনতে না পারি, তাহলে আমার কাছে বসন্তকালটা ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ কবির কোনো বরণ করে না নিলে বসন্তের আগমনের সব বৈশিষ্ট্য থাকলেও সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেন আনন্দ থাকে না, এবং সেই আনন্দ না থাকার কারণেই বলা হয়েছে কি বলতো, যে বসন্তের যে আগমন সেইটা ঘটেছে, কিন্তু এই আগমনটাকে ব্যর্থ বলেছে। কে বলেছে এটা? এটা হচ্ছে কবি ভক্ত বলেছে। আমরা কি বুঝতে পেরেছি? পরবর্তীতে কি বললাম, যে কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। আচ্ছা, রিক্ত হস্তে মানে কি? আমরা একটু কঠিন শব্দগুলোর অর্থ বলে ফেলি। রিক্ত হস্তে মানে হচ্ছে শূন্য হাতে। আচ্ছা, পুষ্প শূন্য মানে হচ্ছে ফুল শূন্য। পুষ্প শব্দের অর্থ হচ্ছে মূলত এটা, বাট এইখানে কি বলা হয়েছে সেটা হচ্ছে, আমরা কবিতায় কিসের প্রেক্ষাপটে বলা হয়েছে সেটা একটু বলি। আচ্ছা, আর দুইটা শব্দের অর্থ একটু আমাদের জানতে হবে। একটা হচ্ছে কুহেলি। কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। আর একটা শব্দ কি? আরেকটা শব্দ হচ্ছে উত্তরী। উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। তাইলে দুইটা শব্দ আমরা পাইলাম, যে কুহেলি উত্তরী। কুহেলি মানে কি? কুহেলি মানে কুয়াশা, উত্তরী মানে চাদর। অর্থাৎ কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝানো হয়েছে? মাঘ মাসে কিন্তু অনেক শীত থাকে, মাঘের শীত। সেই সময়টাতে কুয়াশার চাদর দিয়ে একদম সমগ্র অংশটা কি থাকে বলতো? সমগ্র অংশ বা সমগ্র প্রকৃতিটা একদম ঢেকে যায়। সেইটাকে বলা হয়েছে যে গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ এই অংশটুকুতে কি হয়েছে, তোমাকে যদি এখান থেকে কোনো একটা লাইন দেওয়া হয়, তাহলে তোমরা বলতে পারবা যে কবির যে উদাসীনতার কারণ এখানে উল্লেখ করা হয়েছে। কিভাবে উল্লেখ করা হয়েছে এখানে আমরা একটু পুরোপুরি ভাবে যদি লিখে দেই, উল্লেখ করা হয়েছে। কি বলা হয়েছে? যে ইঙ্গিত করা হয়েছে এইভাবে, কবি ভক্তের কাছে মূলত সুরে এসছেন এবং এসে বলছেন যে এই যে কুয়াশার চাদর মুড়ি দিয়ে মাঘের সন্ন্যাসী রিক্ত হস্তে মানে খালি হাতে বা শূন্য হাতে ধীরে ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে যাচ্ছে, তার কথাই মনে পড়তেছে। তার মানে এখানে কার কথা? এখানে হচ্ছে তার যে মৃত স্বামী। এখানে তাহারেই পরে মনে, এখানে তাহারেই মানে কার? এখানে তাহারেই মানে মৃত স্বামী সৈয়দ নেহাল হোসেন। আমরা কি বুঝতে পেরেছি এখানে কি হবে? যে এই যে আকস্মিক মৃত্যু, সেই আকস্মিক মৃত্যুর কথা তার বারবার মনে পড়ছে, তার কথা মনে পড়ছে। এবং আরেকটা কথা কি দেখো, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, অর্থাৎ যেই পথে চলে গিয়েছে সেই পথ থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, এবং বারবার তিনি সেখানে যেতে যাচ্ছেন। অর্থাৎ সুফিয়া কামাল মাঘের সন্ন্যাসী হচ্ছে তোমার যে জিনিসটা আমরা বলছিলাম, যে এখানেও মূলত মাঘের সন্ন্যাসী বলতে মাঘ মাসে যে কুয়াশার চাদর সেটাকে ইঙ্গিত করা হয়েছে। ঠিক আছে সুবর্ণ, তারপরে হচ্ছে যে আচ্ছা, সো যেটা বলছিলাম, যে সেই জায়গাটাতে অর্থাৎ স্বামীর মৃত্যু হয়েছে, আমরা অনেক সময় বলি না আমিও যদি তার কাছে চলে যেতে পারতাম, অর্থাৎ আমিও যদি মরে যেতে পারতাম, এই ধরনের একটা মনোভাব তার মধ্যে কাজ করছে। এবং সেখান থেকে তিনি বারবারই খালি হাতে ফিরে আসছেন। তিনি নেহাল হোসেনের সাথে দেখা করার চেষ্টা করছেন, কিন্তু বারবারই তাকে যে শূন্য হাতে ফিরে আসতে হচ্ছে, সেই বিষয়টি মূলত হচ্ছে এখানে বলা হয়েছে। অর্থাৎ মাঘ মাসের কোনো এক কুয়াশাচ্ছন্ন, মূলত হচ্ছে এখানে যে জিনিসটা বলা হয়েছে যে মাঘ মাসের কোনো একটা সময়টাতে কি করেছেন, স্বামী নেহাল হোসেন মৃত্যুবরণ করেছেন, এবং সেই মৃত্যুবরণ করার কারণটাতে বা সেই সময়টাকে ঘিরে মাঘ মাস আসলে, অর্থাৎ শীতের যেই শেষ সময়টা, সেই সময়টা আসলেই কবি সুফিয়া কামাল অনেক বেশি উদাসীন হয়ে যান, তার বারবার স্বামীর কথা মনে পড়ে এবং তিনি কোনো কিছুতে আর বাকি কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারেন না। ঠিক আছে? আচ্ছা, কুয়াশার চাদরে মুড়ে আছেন, এই বিষয়টির কথা মূলত, অর্থাৎ কি বললাম আমরা, আরেকবার যদি শেষ লাইনগুলো আবার একটু বলি। শেষ লাইনটা হচ্ছে কবি ভক্ত কবির স্বামী না, এই ধরনের ভুল করা যাবে না কিন্তু, প্রীতকুমার বিন্দ মনে রাখতে হবে। আমি কিন্তু কমেন্ট সবই দেখি মাঝে মাঝে। ঠিক আছে? তো যেটা বলছিলাম, যে মাঘের যে শেষ সময়টা, সেই সময়ের কোন মাঘের কোন এক কুয়াশাচ্ছন্ন
দিনে হচ্ছে তার স্বামী মৃত্যুবরণ করে, যেই কারণে প্রত্যেক বছরই যখন মাঘ মাসটা আসে বা হচ্ছে এই যে বসন্তের বা শীতের শেষ সময়টাতে কবি অনেক উদাসীন হয়ে যান, তার বারবার স্বামীর কথা অনেক বেশি মনে পড়ে, সেই কারণেই তিনি আর কোনো কিছুই যেন মনে করতে পারেন না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি বুঝতে পেরেছি? আমাদের কিন্তু কবিতাটা পড়া শেষ এবং আমরা হচ্ছে চলো কিছু অবজেক্টিভ একটু প্র্যাকটিস করে নিই। যারা ক্লাসটিতে আছে, আজকে ক্লাসে প্রায় অনেক বন্ধুরা আমাদের সাথে প্রথম থেকে আছো, অনেক অনেক ধন্যবাদ। সো যে কাজটা আমাদেরকে করতে হবে, আমরা হচ্ছে এখন কিছু অবজেক্টিভ প্র্যাকটিস করে নিব। একটু বলো তো আমার সাথে যারা ক্লাসটিতে আছো যে এই 1 নাম্বার প্রশ্ন থেকে কোন বানানটা হচ্ছে আমরা সঠিক? হ্যাঁ, তিনি কি দ্বিতীয় বিয়ে করেছিলেন কিনা? হ্যাঁ, এটা হচ্ছে অনেক জায়গায় বলা আছে যে সৈয়দ নেহাল হোসেন, এটা হচ্ছে তার প্রথম স্বামী বলা হয়েছে এরকম ভাবে, এবং প্রথম স্বামী যেহেতু বলা হয়েছে সেই জায়গা থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যে তিনি দ্বিতীয়বার হয়তো বিয়ে করেছিলেন। এই সম্পর্কে সরাসরি ভাবে কোনো কিছু বলা নেই, তবে আমরা ধারণা করতে পারি আর কি। ঠিক আছে? সাজিদ আহমেদ বলছো পুরাটা আরেকবার রিপিট করতে। পুরো কবিতা আমি গত 50 মিনিট ধরে পড়ে যাচ্ছি, এটা কি পুরাটা আরেকবার রিপিট করা মানে সবার জন্য হয়তো প্রয়োজন হবে না। সো তোমার যদি মনে হয় যে পুরাটা আরেকবার রিপিট করতে হবে, তাহলে তুমি পুরো ক্লাসটা আরেকবার, ক্লাসটা শেষ হলে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে? ক্লাসটা শেষ হলে দেখে নিলে তুমি বুঝতে পারবা। আর পুরোপুরি ভাবে আমরা কি করব, আমরা হচ্ছে একটা সারাংশ বা সারমর্ম আমরা ক্লাসের শেষে তো দেই, সেটা আমরা হচ্ছে অবশ্যই দিব। ঠিক আছে? নিচের কোন বানানটি শুদ্ধ? অনেকে উত্তর দিয়েছে হচ্ছে 1-এর ডি, এখানে উত্তর হবে 1-এর ডি। আমরা উত্তরটাও দেখে নিচ্ছি। তোমরা 2-এর উত্তর দিতে দিতে আমি 1-এ কারা সঠিক উত্তর দিয়েছো তারা একটু আমরা হচ্ছে বলে দিব। বলো তো, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দক্ষিণ দুয়ার খুলেছে কি, এই কবির এই উক্তির কারণ কি? আমার সাথে যারা ক্লাসটিতে আছে একটু উত্তর দিয়ে ফেলো। 1-এর উত্তর সঠিক দিয়েছিল বিজয়, মমতাজ, রাশিদ, মন্দিরা, প্রদীপ, মাইনুল, শারমিন, আফ্রিদা, তারপর হচ্ছে আইরিন, হেলেনা, শিউলি, তারপর হচ্ছে বনি, সবাই বলেছো 1-এর ডি। প্রমি, আরিফুর, ওয়াসি, সাইফুল সবাই বলেছিল 1-এর ডি। 2 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে বলো তো? 2 নাম্বার প্রশ্নটা একটু কঠিন, দেখি কারা কারা আমার সাথে উত্তর করতে পারো। যারা ক্লাসটিতে আছো একটু কমেন্টে জানিয়ে দাও যে 2 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে। আচ্ছা, 2-এর উত্তর আসা ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাধবা, মিহু, তারপর হচ্ছে মন্দিরা, প্রমি, সায়েম, জাবেরুল সবাই বলেছো 2-এর কি হবে? 2-এর হচ্ছে উদাসীনতা হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পেয়েছি কবির উদাসীনতা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে উদাসীনতা। সেই জায়গা থেকে আমরা মোটামুটি কিন্তু এই প্রশ্নটার উত্তরও পেরে গেছি। এখন আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তর করে ফেলি, ততক্ষণে আমি একটু বলছি যে 2 নাম্বার প্রশ্নের উত্তর কারা কারা আমার সাথে সঠিকভাবে দিয়েছে। মন্দিরা, রাশিদ, তারপর হচ্ছে আর দিয়েছে কে কে, জাবিরুল, সায়েম, প্রমি, তারপর হচ্ছে তাহসিন, সবাই কিন্তু 2-এর সঠিক উত্তর দিয়েছিল। 2-এর সি, শারমিন, শিমু, তোমরাও 2-এর সি বলেছিলা। অনেক 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 ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছিল। আচ্ছা, তো এখন যে কাজটা করতে হবে, আমরা 2-এর উত্তর মোটামুটি পেয়ে গিয়েছি। তাহমিদও আমাদেরকে, অঙ্কিতা তোমার কমেন্ট আমার চোখের সামনে আসেনি, মাত্র এসেছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে যে কি বললাম, আচ্ছা, সো যেটা করলাম যে মোজাহিদুল আদিব, অনিন্দ, মনিকা, তারপর হচ্ছে সারোয়ার সবাই 2-এর উত্তর সঠিক দিয়েছে। 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে হচ্ছে ওয়াসি উত্তর দিয়েছি ইতিমধ্যে, হাসান জুবাইর, হেলেনা তিথি, মুন্নি হেনা, তারপর হচ্ছে তোমরা সবাই উত্তর দিয়েছো। 3-এর প্রশ্নটা কি? কেয়ার কাটা সুফিয়া কামালের কোন ধরনের রচনা? এটা তোমাদের পারার কথা না, তারপরে একটু জেনে রাখো, এটা হচ্ছে এক ধরনের কাব্য। কারণ কি? কারণ হচ্ছে তোমার এটা আমাদের বইয়ে কিন্তু 3-এর গ বলছো তোমরা সবাই, বাট হচ্ছে যেটা হওয়ার কথা যে কেয়ার কাটা কিন্তু সুফিয়া কামালের কাব্য গ্রন্থ, এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে আমরা অনেক জায়গায় দেখেছি। আচ্ছা, তো উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কেয়ার কাটা, এটা একটু মনে রেখো যেন আমাদের কোনোভাবেই ভুল না হয়। ঠিক আছে? সো এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 3-এর তো কাব্য হবে, 3-এর খ হওয়ার কথা, এটা অনেকেই ভুল করছে আমি দেখলাম। 3-এর গ বলতেছে ভ্রমণ কাহিনী, ভ্রমণ কাহিনী কিন্তু হওয়ার কথা না। কেয়ার কাটা হবে বলতো কি? উল্লেখযোগ্য গ্রন্থ, সেখান থেকে আমরা এটাকে কি বলবো বলতো? এটাকে আমরা কাব্য গ্রন্থ বলতে পারি। ঠিক আছে? সো আচ্ছা, সো 3-এর ক্ষেত্রে কাব্য গ্রন্থ হবে। আচ্ছা, এইটা মনে হয় একটু ভুল হচ্ছে। সো কাব্য শব্দটা আমরা না রাখি, আমরা হচ্ছে এখানে গ্রন্থ রাখি, তাহলে হচ্ছে সবার জন্য ভালো হবে। ঠিক আছে? সো খ এর উত্তর কি হবে? খ এর উত্তর হবে হচ্ছে তোমার আমাদের গ্রন্থ। ঠিক আছে?
সো আমরা 3-এর কি হবে, 3-এর খ, এটা কাব্য হলেও কিন্তু উত্তর হবে, আমি আবারও বলে দিচ্ছি, বাট গ্রন্থটা অ্যাপ্রোপ্রিয়েট সেজন্য লিখে রাখলাম। মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে বলতো, একটু দেখি এই প্রশ্নটার উত্তর করতে পারি কিনা আমরা। 4 নাম্বারটার কি হবে? আচ্ছা, রুমকি 3-এর কিন্তু উত্তরটা ভুল হয়ে গিয়েছে, একটু দেখো। সীমান্ত 3-এর উত্তরটা ভুল হয়েছে। আচ্ছা, মনে মনে উত্তর দিলে হবে না, হবে কিন্তু আমি বুঝতে পারবো না যে ক্লাসটাতে কারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে। ঠিক আছে, 3-এর খ। আচ্ছা, রোহান অনেক অনেক ধন্যবাদ, সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, অ্যাংরি রিয়েক্ট কেন দিচ্ছে জানি না, অ্যাংরি রিয়েক্ট মাঝে মধ্যে অনেকের দিতে ইচ্ছা করে, এই জন্য দেয়, সমস্যা নেই। জহুরা বাড়ি হচ্ছে নেক্সটটাতে চলে এসেছি। এক্সাম একদম কোর্সটা শেষে নেওয়া হবে, মডেল টেস্ট নিব আমরা সবগুলোর উপর। 4-এর ক, আচ্ছা শীতকালকে বলেছো। তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা, বৃষ্টি, প্রদীপ সবাই বলছো হচ্ছে 4-এর ক। তারপরে হচ্ছে জাবিরুলও বলেছো 4-এর ক, এটা সঠিক উত্তর হচ্ছে 4-এর ক, অর্থাৎ মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বোঝানো হয়েছে। টোকিও 4-এর ক বলেছো, কলি সরকারও বলেছো 4-এর ক, ওয়াসি ওয়ালি বলেছো 4-এর ক, তারপর হচ্ছে রাউজাতুল আশফি বলেছো 4-এর ক, আয়েশা আক্তার বলেছো 4-এর ক, শারমিন ও শিমু বলেছো 4-এর ক। পরের প্রশ্নটা তোমরা একটু উত্তর করতে থাকো, যে বর্ষাকাল প্রকৃতিতে এক অনিন্দ্য সুন্দর পরিবেশ তৈরি করে, চারদিকে পানির মৃদু আওয়াজ, জলের স্রোতে ময়লা আবর্জনা, পরিবেশ হয় নির্মল, মানুষের মাঝে শৌখিনতা বিরাজ করে। উদ্দীপকে বর্ণিত বর্ষাকাল তাহারই পরে মনে কবিতার কোন ঋতুর প্রতিনিধিত্ব করছে? দেখি আমার সাথে এই প্রশ্নের উত্তর কারা কারা দিয়ে ফেলে সঠিকভাবে। এই প্রশ্নটার উত্তর সঠিকভাবে দিতে পারার আগে আমরা 4-এর উত্তর সঠিকভাবে দিয়েছিল সলিদ, নুমান, রাশিদ, মাইনুল, কাউসার, রিমি, তারপর হচ্ছে আমিনুর রহমান, শিউলি আক্তার, সামিদুল ইসলাম, সাদিয়া জান্নাত, তাহসিন সবাই সঠিক উত্তর দিয়েছে। আয়েশা, তারপর হচ্ছে রাউজাতুল ওয়াসি, তোমরা সবাই 4-এ সঠিক উত্তর দিয়েছিলা। তাল তালুত্তুনা নিশাত, সাজিদ মাহমুদ সবাই বলেছে। আচ্ছা, প্রমি, আমি তো উত্তর যদি দাও তাহলে দেখবো, এই কমেন্টটা না লিখে তুমি যদি উত্তরটা লিখতাম তাহলে কিন্তু তোমার কমেন্টটা পড়ার হয়তো সুযোগটা পেয়ে যাইতাম। ঠিক আছে, আনিকা আহমেদ বর্ষা, আচ্ছা ঠিক আছে। 5-এর খ অলরেডি উত্তর আসা শুরু হয়েছে। রাশিদ আজকে অ্যাক্টিভলি উত্তর দিচ্ছে সবগুলা। 5-এর খ বসন্তকাল, বৃষ্টিও বলেছে বসন্তকাল, জয়ন্ত রয় জয়ন্ত বলছে বসন্তকাল, রাশিদও বলেছে বসন্তকাল, এটা সঠিক উত্তর হচ্ছে বসন্তকাল। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এখন হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তরটা একটু করে ফেলতো, যে বর্ষাকালের সঙ্গে বসন্তকালের মিল খুঁজে পাওয়া যায় যেভাবে, একটা কি আনন্দ প্রদানে, একটা হতে পারে মানুষের মনে সিক্ততার প্রভাবে, আর একটা হচ্ছে বিরহ বোধে। একটু কঠিন প্রশ্ন, আমরা চলো একটু দেখে নেই। বর্ষাকালের সঙ্গে বসন্তকালের মিল খুঁজে পাওয়া যায় যেভাবে, এটার প্রশ্নের উত্তর কি হবে বলতো? এটা একটু চিন্তা করে দেখো, এটা একটু চিন্তা করে আমার সাথে উত্তরটা দাও। এটার উত্তর কি হবে? আনন্দ প্রদানে, মানুষের মনে সিক্ততার প্রভাবে, নাকি হচ্ছে বিরহ বোধে? আচ্ছা, এটার উত্তর হবে হচ্ছে, দেখি আমার সাথে যারা ক্লাসটিতে আছে, আবু হাসান, রাকিব, তকিব সবাই আমার সাথে 5-এর সঠিক উত্তর দিয়েছিলাম, মেহজাবিন মিম। আচ্ছা আচ্ছা শাম্মী, আমি তো সবার কমেন্ট দেখতে পাচ্ছি, চেষ্টা করছি পড়ানোর জন্য। রাশিদ, সাজিদ 5-এর খ বলেছিল, রাইয়ান খ বলেছিল, নুসরাত প্রমি 5-এর খ বলেছিল, আব্দুল গনি 5-এর খ বলেছিল, অনেক অনেক ধন্যবাদ। 5-এর সঠিক উত্তর দিয়েছিল, 6-এর ক্ষেত্রে ক হবে। আচ্ছা, শাম্মী ইসলাম আবার কান্নাকাটি করতেছে। শাম্মী ইসলাম কান্নাকাটি করো না, আমরা হচ্ছে তোমার কমেন্টটা দেখে ফেলেছি। 6 নম্বর প্রশ্নের উত্তরটা দাও তো শাম্মী, বলো তো কি হবে 6 নম্বর প্রশ্নের উত্তরে? 6-এর ক্ষেত্রে হচ্ছে কি হবে? 6-এর ক হবে, সবাই বলছো 6-এর ক হবে। আমরাও জানি সঠিক উত্তর কি, আনন্দ প্রদানে এবং মানুষের মনে সিক্ততার প্রভাবে হচ্ছে 6-এর ক। পরবর্তীতে যারা 6 দিয়ে ফেলেছো তারা 7-এর উত্তর দাও, এবং হচ্ছে আমরা 6 কারা কারা সঠিক দিয়েছো আমরা একটু দেখি। অদ্রিতা, আবৃতি, তারপর হচ্ছে যে আব্দুল গনি, নিলয় চাকমা, জহুরা, তারপরে প্রিয়ার্থ আহা, কলি সরকার সবাই সঠিক উত্তর দিয়েছে। আয়েশা, নুসরাত প্রমি, রাশিদুল, রাশিদ, শ্রাবন্তী, স্মৃতি সবাই সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, সাম্মী এখনো কান্নাকাটি করতেছে। সাম্মী 6-এর উত্তর দাও নাই কিন্তু এখনো। আসমা আক্তার বলছিল 6-এর ঘ, ঘ কিন্তু হবে না, 6-এর ক হবে। ঠিক আছে, আচ্ছা আবু হাসান কি হবে? আবু হাসান বলছিল 6-এর গ। আবু হাসান 6-এর উত্তর কি হবে? 6-এর উত্তর হবে কিন্তু ক, একটু দেখে নাও তোমরা আরেকবার, বিরহ রোধে কিন্তু হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা তাহারই পরে মনে কবিতা, এটা 8 নাম্বার প্রশ্নের উত্তর। 8 নাম্বার প্রশ্ন, 7 নাম্বারটা স্কিপ করা হয়েছে, ভুলে 7 নাম্বার সিরিয়ালটা দেওয়া হয়নি। বাট তাহারই পরে মনে 7-এর সি, 7 মানে হচ্ছে 8-এর সি আর কি। প্রমিদেব, প্রীতম সবাই অলরেডি উত্তর দেওয়া শুরু করছো।
একদম মুখস্থ, কেউ দেখেই নাই যে এই প্রশ্নটার নাম্বার হচ্ছে 8। আচ্ছা সমস্যা নেই, উত্তর দিচ্ছ তাদেরই চলবে। প্রমিদেব, তারপর হচ্ছে ফাহিম, 8-এর 3 বলতেছো সবাই ফাগুন, মানে ফাল্গুন আসার কথা, অর্থাৎ ফাল্গুনের আগমনের কথা মূলত এখানে বলা হয়েছে। তোমাদের উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ 8-এর উত্তর হবে হচ্ছে 3। ঠিক আছে, যারা 8-এর উত্তর দিয়ে ফেলছো তারা 9 দিয়ে ফেলো, ততক্ষণে আমি একটু দেখি যে 8-এর উত্তর কারা কারা আমার সাথে সঠিকভাবে দিচ্ছে। আচ্ছা, মিম, কলি, প্রিয়ার্থ, তারপর হচ্ছে আব্দুল্লাহ, রাশিদ, সবাই হচ্ছে আমাদের সাথে, লক্ষণ কুমার ঘোষ, সবাই 8-এর সি বলেছো, অনেক অনেক ধন্যবাদ। 8-এর উত্তরটা কিন্তু তোমাদের সঠিক হয়েছে সবারই। আচ্ছা, 8-এর সি এর উত্তর সবাই মোটামুটি দিয়ে ফেলেছি। 9 নাম্বার হচ্ছে, হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, চরণটিতে বর্ণিত ফাগুন শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে? ফাগুন শব্দটির দ্বারা আগুন বোঝানো হয়েছে, দ্বিগুণ বোঝানো হয়েছে, রং বোঝানো হয়েছে, নাকি বসন্ত বোঝানো হয়েছে? আচ্ছা, বাঁধন বিশ্বাস, কমেন্ট তো পড়তেছি ভাইয়া, আমি কিন্তু সবগুলা কমেন্ট পড়ার চেষ্টা করতেছি, বাট সবার কমেন্ট হয়তো অনেক সময় স্কিপ হয়ে যায়, অনেক সময় আসে না, একটু পরে আসে। ঠিক আছে, আচ্ছা। সো আচ্ছা, সুন্দরভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি। অনেক সময় অনেকের ভালো লাগে না যে অনেকে হা হা দিচ্ছে, অনেকে অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে, বাট চেষ্টা করি যেন তোমরা বুঝতে পারো, সেটার চেষ্টা করতেছি। আশা করি বোঝাতে পারতেছি। 21 ব্যাচে ক্লাস নিচ্ছি, এসএসসি তে ক্লাস নিচ্ছি, এবং সবগুলা ব্যাচে আমরা চেষ্টা করছি যেন তোমাদের জন্য কিভাবে জিনিসগুলা, বা তোমাদের জন্য কিভাবে এই কবিতা বা গল্পগুলো তোমরা ভালো মতো বুঝতে পারো, সেই চেষ্টা সবসময় করি। যাই হোক, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। যাদের ভালো লাগে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করবো আরো ভালোভাবে কিভাবে ক্লাস নেওয়া যায়। আর যাদের খারাপ লাগে আমার ক্লাস, তাদের আমাকে ফিডব্যাক দিতে পারো, আমি কিন্তু ফিডব্যাক নেওয়ার সবসময় চেষ্টা করি। যে কারণ এক এক ব্যাচে এক এক ধরনের স্টুডেন্ট থাকে, এক এক ধরনের মেন্টালিটির মানুষজন থাকে। সো দেখা যায় যে কারো হয়তো এক একজনের এক এক জিনিস ভালো লাগে। তো এটা জানালে যেটা হয় যে সবকিছু মিলিয়ে সবার জন্য যেটা ভালো সেটা কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, 9-এর ডি এর অনেকগুলো উত্তর এসেছে, সবাই বলেছো বসন্তকাল, অনেক অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। 10 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা একটু দিয়ে ফেলো, অর্ঘ্য বিরোচন বলতে কি বোঝানো হয়েছে? এটা আমি শিওর 80% স্টুডেন্ট আমাদের সাথে ভুল করবে, তারপরে একটু দেখি যে কারা কারা আমার সাথে ক্লাসটাতে সঠিক উত্তর দেয়। আচ্ছা, 10-এর উত্তর দিতে থাকো, আমি 9-এর উত্তরটা একটু বলি। 9-এর উত্তর যারা সঠিক দিয়েছো, মেহেদি, প্রমি, তারপরে হচ্ছে নুসরাত প্রমি, প্রমিদেব, দুইজন প্রমি আছে, মেহজাবিন মিম, নাজমুল হাসান, তারপর হচ্ছে ওয়ালিদ, রাশিদ, আঞ্জুমান, নাজমুল, উম্মে হাবিবা নিশা, তারপর হচ্ছে রাহাত, রেফাত, মোহাম্মদ, মাইশা মিম, তাহসিন, রাশিদ, শাম্মী, তারপর হচ্ছে বাপ্পারাজ, সবাই অনেক সুন্দর মতো 9-এর উত্তর দিয়েছিল ডি। প্রীতম দে দিয়েছিল 9-এর ডি, সুজানা কালাম দিয়েছিল 9-এর ডি। ঠিক আছে, আচ্ছা। সো ঠিক আছে, কান্নাকাটি বন্ধ করছে নিশাত মনি, এখন এখন হচ্ছে উত্তর দেওয়া শুরু করেছে এবং উত্তর পড়েছি। আচ্ছা, সকালবেলা অনেক অনেক ধন্যবাদ ক্লাসটাতে আসার জন্য, জয়েন করার জন্য প্রমি। আমরাও কিন্তু সকালবেলা ক্লাসটা নেওয়ার জন্য উঠেছি, সেরি করে ঘুমাতে ঘুমাতে 5টা বেজে যায়, এরপর সবার জন্য ঘুম থেকে ওঠা বেশ কষ্ট জানি, তারপরও তোমরা প্রায় এতগুলা মানুষ আমার সাথে ক্লাস করছে, এই জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, 10-এর উত্তর শ্রাবন্তী স্মৃতি দিয়েছিল 10-4, কবি ভক্তরা পুষ্পের অর্ঘ্য দিয়ে বসন্ত ঋতুকে বরণ করে দিয়েছে। আচ্ছা, কবি ভক্তরা এই কাজটা কি করেছে একটু চিন্তা করে দেখো তো, 10-এর উত্তর কি হবে? 10-এর উত্তর হবে হচ্ছে খ। কেন খ? কারণ প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে বসন্তকে বরণ করে নিয়েছে, এইটা কিন্তু সঠিক উত্তর দেওয়ার কথা। অর্ঘ্য বিরোচন শব্দটার অর্থতেই বলা হয়েছিল ফুলের মাধ্যমে বরণ করে নেওয়া। যে যারা 4 বলেছিল, যেমন ফাহিম, তারপরে হচ্ছে তোমার, আমি বলেছিলাম না এটা অনেকেই ভুল করবে, ফাহিম, শ্রাবন্তী, মনিকা, তোমরা যারা ভুল করেছো একটু চিন্তা করে দেখো যে কবি ভক্তরা কিন্তু এটা বরণ করে নেয়নি, কবি ভক্তের সাথে কবির একটা কথোপকথন আছে, একটা কনভারসেশন চলছিল, সেখানে কিন্তু কবি ভক্ত বরণ করে নেওয়ার কোনো কথা এখানে আসেনি। কবি ভক্ত বারবার জিজ্ঞেস করছেন যে কেন কবি বরণ করে নিচ্ছে না, অর্থাৎ সেই জায়গা থেকে এটার উত্তর কি হবে বলতো? এটার উত্তর হবে হচ্ছে 10-এর খ। আচ্ছা, সো আশা করি বুঝতে পেরেছো। তো কি সৃজনশীল নিয়ে আলোচনা করার কথা বলছো? আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো কথা বলছো, আমরা নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব একটা করে সৃজনশীল প্রশ্ন নিয়েও যেন আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, বা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলে সেক্ষেত্রে হয়তো এমসিকিউ নিয়ে আরেকটু আলোচনা কম হবে, কারণ একই সাথে এত বড় ক্লাস নিলে সবাই অনেক বোরিং ফিল করে, বা হচ্ছে সবারই অনেক কষ্ট হয়ে যায় রোজার মধ্যে। তো সেই সব বিষয় চিন্তা করে হয়তো সৃজনশীল নিয়ে আলোচনা করলে, সৃজনশীলের বিষয়টা হচ্ছে তোমার প্যাটার্নটা বুঝতে হবে, আর বাকি যে জিনিসগুলো দরকার, যে কবিতার লাইনগুলা ব্যাখ্যা বোঝা, কারণ কবিতার লাইনের ব্যাখ্যা বুঝলে তুমি অনুধাবনের উত্তর করতে পারবা, প্রয়োগের উত্তর করতে পারবা। তো সেইটা করে দেওয়ার জন্য আমি কিন্তু প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের এই মোটামুটি কিন্তু 10টা এমসিকিউ আমরা করে ফেললাম, বেসিক্যালি 9টা, বাট কার কয়টা হয়েছে 9টার মধ্যে?
একটা তোমাদের সবাইকে বোনাস দিলাম যে একটা মানে 9টা আসি ফিল আপ করছি, বাট আসলে 10 নাম্বার পর্যন্ত দেখাচ্ছে। বাট তোমরা একটু দেখাও যে তোমাদের আজকে 10টা এমসিকিউর মধ্যে বা 9টা এমসিকিউর মধ্যে কার কয়টা হয়েছে একটু দেখাও তো, মানে একটু আমাকে কমেন্ট করে জানাও যে কার কয়টা হয়েছে। এই 10 নাম্বারটা অনেকের ভুল গিয়েছে, বাট আশা করি বুঝতে পেরেছো যে কেন 10-এ খ হবে, ঠিক আছে? সো বন্ধুরা, আর হচ্ছে যেটা আমরা সবসময় করি ক্লাসের শেষে একটা ছোট্ট সামারি দিয়ে ফেলি যে কি কি পড়লাম, কি কি বলা হয়েছিল পুরো কবিতাটিতে। পুরো কবিতাটা রচনা করা হয়েছে যে এক ধরনের নাটকীয়তা এবং সংলাপ নির্ভরতার উপর নির্ভর করে, যেখানে কবি সুফিয়া কামাল এবং সুফিয়া কামালের একজন ভক্তের মধ্যকার কথোপকথনকে তুলে ধরা হয়েছে। কথোপকথনটা কি নিয়ে? কথোপকথনটা হচ্ছে কবি ভক্ত দেখানোর চেষ্টা করেছেন বা জানানোর চেষ্টা করেছেন বা বারবার কবিকে জিজ্ঞাসা করেছেন কেন কবি এতটা উদাসীন হয়ে আছে, কেন কবি এতটা নীরব, কেন কবির মধ্যে কোনো ধরনের আনন্দ নেই, যেখানে বসন্তকাল ইতিমধ্যে চলে এসেছে। কারণ বসন্তকাল মানেই সুন্দর, বসন্তকাল মানে প্রকৃতি নতুনভাবে সজ্জিত হয়, নতুন রূপে সজ্জিত হয়। সেই বিষয়গুলো নিয়ে সকল কবি সাহিত্যিক কিন্তু বিভিন্নভাবে গান রচনা করে, সাহিত্যকর্ম রচনা করে বসন্তকালকে বরণ করে নেন। কিন্তু কবির মনে যেন কি নিয়ে অনেক কষ্ট রয়েছে, যে কারণে কবি এইবারের বসন্তকালকে বরণ করে নিচ্ছেন না এবং তিনি একদমই উদাসীন। তিনি লক্ষ্যই করেননি যে বসন্তকাল ইতিমধ্যে চলে এসেছে। সেই জায়গা থেকে পরবর্তীতে কবি এবং কবির মধ্যকার কথোপকথনের মধ্যে একদম শেষ দিকে গিয়ে আমরা দেখেছি যে কবির মনের যে কষ্ট, যে তার স্বামী নেহাল হোসেনের মৃত্যুর কথা, সেই মৃত্যুর কারণে কিন্তু কি হয়েছে বলতো, সেই মৃত্যুর কারণে হচ্ছে তার মনে এক ধরনের কষ্ট জমা হয়েছে এবং কষ্ট থেকে তিনি কোনো কিছুতে বা সবকিছু থেকে দূরে সরে গেছে। যে কোনো এক মাঘের সময়, কোনো এক শীতের কুয়াশাচ্ছন্ন দিনে তার স্বামী মারা গিয়েছিল এবং সেই কারণটাতে কি হয় যে যখনই শীতকাল আসে তখনই কিন্তু তার মনে অনেক কষ্ট জমা হয়, তার মনে এই স্বামীর কথা অনেক বারবার মনে পড়ে এবং তিনি এটা নিয়ে কোনো কিছুই যেন করতে পারেন না। সেই জন্য আমরা পুষ্পশূন্য বা রিক্ত হস্তে বারবার ফিরে আসার কথা বলেছি বা বারবার শূন্য হাতে ফিরে আসার কথা বলেছি, ঠিক আছে? সো আমরা আশা করি বুঝতে পেরেছি যে সবাই আমরা, হ্যাঁ একটা বোনাস দিয়েছি সকালবেলা সবাই ক্লাসটাতে আসার জন্য, ঠিক আছে? সো 9টা অবজেক্টিভ ফিল আপ করলো, 10টা করে তোমরা জানাও যে 10টার মধ্যে কত পেয়েছো, সমস্যা নেই, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সবার জন্য বোনাস মার্কস, যে আজকে সকালে ক্লাসটাতে আসার জন্য। চকলেট তো দেওয়া সম্ভব না, যে ক্লাসে আসছো সবাইকে একটা করে চকলেট দিই, সবার জন্য একটা করে বোনাস মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো সারমর্মটা থেকে এবং 10টা অবজেক্টিভ থেকে। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে একটু জানাও, যে ক্লাসটা ভালো লাগছে কিনা। কোনো সাজেশন থাকলে কিন্তু ক্লাসে আমাকে দিতে পারো যে ভাইয়া এইভাবে ক্লাস নিতে পারেন, ওইভাবে ক্লাস নিতে পারেন। রোজা রেখে তোমরা ক্লাস করো, রোজা রেখে আমরা ক্লাস নেই। ওভারঅল ক্লাসটাকে হচ্ছে আমরা সুন্দর করার চেষ্টা করি। অনেকে বলো কমেন্ট না পড়তে, কিন্তু তারপরও কমেন্ট পড়াটা জরুরি, কারণ না হলে ক্লাসটা অনেক বোরিং হয়ে যাবে, ক্লাসটা অনেক একমুখী হয়ে যাবে। আমরা চাই ক্লাসগুলো ইন্টারেক্টিভ হোক, তোমাদের সমস্যাগুলো আমরা জানি এবং ক্লাসে সেগুলো সলভ করে দিই, ঠিক আছে? সো আচ্ছা, সো আমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো তোমাদের ক্লাসটা কেমন লাগছে একটু জানিও আমাদেরকে। সারপ্রাইজ কি? সারপ্রাইজটা হচ্ছে নেক্সট এই উইকের মধ্যে তোমরা জানতে পারবা। তোমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রয়েছে। যারা 10 মিনিট স্কুলে ক্লাস করেছো তারা অনেকেই আরেক মানে আচ্ছা এটা বলবো না, এটা হচ্ছে তোমাদেরকে সামনে জানাবো, আজকে কিছু বলবো না। সামনে এই সপ্তাহের মধ্যে তোমরা জানতে পারবা, ঠিক আছে? আচ্ছা, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ, তোমাদের সাথেও ক্লাস করতে পেরে আমার অনেক ভালো লাগছে। সাদিক একটু দুষ্টামি করতেছে, 10টার মধ্যে একটা পারছে বলতেছে, সমস্যা নাই। মন্দিরা ব্যানার্জি বলতেছে খুবই ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ক্লাস শেষ, টাইম খুব তাড়াতাড়ি চলে গেছে, আমারও টাইম চলে গেছে। পড়ানো শুরু করলে টাইমের টের পাওয়া যায় না, কিভাবে 1 ঘন্টা 10 মিনিট টাইম চলে যায়। খুবই ভালো লাগছে বলেছো। আচ্ছা, তো যেহেতু তোমাদের সবার কাছে ক্লাসটা ভালো লাগছে এবং সবাই সবকিছু বুঝতে পারছো, যদি কোনো কিছু না বুঝে থাকো কমেন্টে আমাকে জানিও, আমি পরবর্তীতে কমেন্টের উত্তর করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকে ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি।